কিরে, আর কত দূর? চারদিকে যা জল, সব খপের কামড়ে তো মরবো রে। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে ভবার উদ্দেশ্যে কথাগুলো বলল। আরে এই তো এসে গেছি, আর একটু এগো, ওই ঝোপটার ওপাশে। সত্যি সত্যি সামনে বৃষ্টিতে নুইয়ে পড়া ভাট ফুলের গাছের ঝোপটা সরাতেই উঁকি দিল মন্দিরটা। চোখ চকচক করে উঠল দুইজনের। একে নিচু জায়গা, তার উপর যত দূর চোখ যায় শুধুই আগাছার জঙ্গল, হাঁটু অবধি জল, নাম না জানা কাঁটা গাছের ডাল খোঁচা দিচ্ছে পায়ের চামড়ায়। তার উপর মুষলধারে বৃষ্টি তো আছেই, এক টানা ঝরছে। আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে আজ। চরাচরে বৃষ্টির শব্দ ছাড়া বাকি শব্দগুলো আজ ফিকে। এতক্ষণ পরে রেইনকোটের আড়াল থেকে টর্চটা বের করে কয়েক সেকেন্ডের জন্য জ্বালিয়ে রাস্তাটা দেখে নিল বীরজু। সামনে দাঁড়ানো মন্দিরটার মাথার ওপর অঝোর ধারায় ঝর্ণার মতো বৃষ্টির জল লাফিয়ে নামছে। খুব প্রয়োজন ছাড়া টর্চ না জ্বালানোই ভালো। যদিও এই দুর্যোগের রাতে কেউ বাইরে নেই ঠিকই, তবুও সাবধানের তো মান নেই। এই এলাকায় এত রাতের বেলায় টর্চের আলো দেখে যে কারোরই সন্দেহ জাগতে পারে। আরও খানিক জলকাদা ভেঙে মন্দিরের কাছে গিয়ে দাঁড়ালো বীরজু আর ভবা। এত দূরে এই বিপদ সংকুল জলা জঙ্গল ভেঙে এই মন্দিরের কাছে আসার একটাই উদ্দেশ্য, গোকুলচন্দ্র জিউয়ের কোষ্ঠী পাথরের মূর্তি। অ্যান্টিক পিস পুরো। কলকাতা শহরের কোনো একটা অ্যান্টিক শপে বেচতে পারলে আপাতত কয়েক বছর এসব টুকটাক চুরি চামারি ছেড়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খেতে পারবে বীরজু আর ভবা। বিশাল মন্দিরটার চাতালের উপরে উঠে দাঁড়ালো দুইজন। ঝমঝম করে পড়ে চলা বৃষ্টিতে চারিদিকে কুহেলির সৃষ্টি হয়েছে। কেমন একটা ঘোর লাগা অন্ধকার চেপে ধরেছে চরাচরকে। গাঁজার নেশায় দুইজনের চোখে রক্ত জবার মতো টকটকে, সারা শরীরে আগুনের মতো রক্তস্রোত বইছে। শেষমেশ সেই সেন আমলের অ্যান্টিক মূর্তি ওদের জিম্মায়। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই চিরতরে জিনিসটাকে হস্তগত করতে পারবে। সত্যি কি মূর্খ এই আটপুকুর গ্রামের লোকজনরা! কুসংস্কার, অন্ধবিশ্বাস এসবের তালে কতকাল ধরে এই মন্দিরে কেউ আসে না। অথচ দেখো, এমন দামি মূর্তি মন্দিরের গর্ভগৃহেই পড়ে আছে। ওরা দুইজন এই গ্রামের বাসিন্দা নয়, বলা ভালো কোথাও এক জায়গায় ওরা থাকে না, কারণ পেশায় দুইজনেই চোর। কোনো এলাকায় বড় দাও মারলে সেখানে আর থাকা যায় না, পালিয়ে বেড়াতে হয়। তবে এতদিন যা সব চুরি করেছে সেগুলোকে চুরি থেকে ছেঁচড়ামি বলাই ভালো। কিন্তু আজ যে জিনিস ওদের হাতে আসতে চলেছে তা দুর্মূল্য। বহুদিন আগে বন্ধ হওয়া মন্দিরের কাঠের দরজাটার ওপর টর্চের আলো ফেলল বীরজু। মূর্ছে ধরা একটা তালা ঝুলছে। টর্চের আলোর ক্ষীণ প্রতিফলনে দেখা গেল শিকারী নেকড়ের মতো মুখ দিয়ে লালা ঝরছে বীরজুর। পেছনে দাঁড়িয়ে থাকা ভবাকে সে বলল, শাবলটাতে তাড়াতাড়ি। ওটাকে এই ভবা এতক্ষণ ওয়াকিং স্টিকের মতো ব্যবহার করছিল, হাতেই ধরা ছিল, তাই তাড়াতাড়ি ওস্তাদের দিকে এগিয়ে দিল। বীরজু দেরি না করে এগিয়ে গিয়ে দরজার উপর শাবলটা দিয়ে জোরে একটা আঘাত করল। পুরনো দরজা, পুরনো তালা, তার উপর রোদে জলে ভিজে পুড়ে নরম হয়ে গিয়েছে কাঠ, লোহায় মরচেও পড়েছে। ফলত বেশি কসরত করতে হলো না। দুটো চাঙড় মারতেই হাঁ হয়ে খুলে গেল বিকট শব্দ করে। আর সঙ্গে সঙ্গেই ওদের দুইজনেরই নাকে ঝাপটা মারল খুব সুন্দর একটা গন্ধ। ধূপকাঠি, কর্পূর, গোলাপ জল, জুঁই ফুল ইত্যাদি মেলানো মেশানো একটা অদ্ভুত সুগন্ধ।
যেমন আর 5টা কৃষ্ণ মন্দিরে গেলেই পাওয়া যায়। সম্পূর্ণ অপ্রত্যাশিত ব্যাপার। এই মন্দিরে তো পুজো বন্ধ, তবে এই গন্ধ আসে কোথা থেকে? টর্চের আলোটা সামনে মারতেই আরও ভিড়মি খেল দুইজন। সামনে মেহগিনি কাঠের দামি সিংহাসনের ওপর ত্রিভঙ্গ ভঙ্গিতে রূপোর বাঁশি হাতে করে দাঁড়িয়ে আছেন গোকুলচন্দ্রজিউ। মুখে স্নিগ্ধ হাসি, কপালে আঁকা বিশাল রসকলির নিচে ডাগর দুটি চোখ। পাশে পিতল নির্মিত শ্রী রাধিকার বিগ্রহ। এসবের মধ্যে অবাককর বিষয়টা হলো বিগ্রহের পায়ের সামনে পড়ে থাকা টাটকা চুঁই ফুলগুলো। ফুলগুলো গর্ভগৃহে এলো কিভাবে? সিংহাসনের এখানে ওখানে ছড়িয়ে রয়েছে থোকা থোকা চুঁই ফুল, যেন বহু দূর থেকে কেউ দেবতার উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে গিয়েছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। এ মন্দিরে পুজো পাঠ বহুদিন হলো বন্ধ। সেই ঘটনাটার পর থেকে এ মন্দিরে আর কেউই পা রাখে না, কি দিনের বেলায় কি রাতের বেলায়। কিন্তু এই সুন্দর গন্ধ, এই টাটকা ফুল, এগুলো প্রমাণ করে কিছুক্ষণ আগেই পুজো হয়েছে এখানে। দুজনই সামান্য একটু ভয় পেল। তবে কি গ্রামের লোকের কথাই ঠিক? বীরজু রেনকোটের হাতা ধরে টান মারে ভবা। তারও হয়তো একই প্রশ্ন মনে। কিংবা হয়তো সত্যিই আবার নতুন করে পুজো চালু হয়েছে, তারা জানে না কেবল। না 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 না, ঠিক করে খোঁজ খবর নিয়ে তবেই আসা উচিত ছিল ওদের। তাহলে তো মন্দিরের সেবায়েতরা আশেপাশেই আছে। তাদেরকে ধরতে পারলে তো গ্রামের লোক কেটে কুচি কুচি করে নুন দেবে। চাপা উত্তেজনায় মুখটা ঘেমে উঠেছে বীরজুর। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে ভবাকে বলল, দাঁড়িয়ে থাকিস না, মূর্তিটা তোল তাড়াতাড়ি, নে হাত চালা। ভবার মনে হয় কথাগুলো কানে গেল না। আরে কি রে, দাঁড়িয়ে রইলি কেন? তাড়াতাড়ি করতে বলছি না, এখান থেকে সরে পড়তে হবে কাজ মিটিয়ে। খেঁকিয়ে উঠল বীরজু। ফাঁকা মন্দির চত্বরে বাজ পড়ার মতো শোনালো ভবার কানে। টর্চের আলোয় গোকুলচন্দ্র জীবের মুখের দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। ভক্তি? না না, ভক্তি না, কেমন যেন একটা অজানা ভয় চেপে ধরেছিল ওকে। তবে কি কারণে তা ঠিক ভবা জানে না। ধমক খেয়ে তাড়াতাড়ি সে এগোলো সিংহাসনের দিকে। মাটিতে দাঁড়িয়ে এই হাত বাড়ালো গোকুলচন্দ্র জীবের মূর্তির পানে। বীরজু গর্ভগৃহের বাইরে থেকে এই টর্চ তাক করে রেখেছিল মূর্তিটার দিকে। ভবা সেই কোষ্ঠী পাথরের মূর্তিতে স্পর্শ করার আগেই হঠাৎই বীরজুর হাতে ধরে থাকা টর্চটা নিভে যায়, আর সঙ্গে সঙ্গে মাটিতে কি যেন একটা পড়ার শব্দ হয়। সেই সাথে গর্ভগৃহের ভেতর থেকে ভবা শোনে বীরজুর রক্ত জল করা আর্তনাদ। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে ভবা, কিন্তু নিজের জায়গা ছেড়ে এক চুলও নড়তে পারে না। শুকনো গলায় কোনো রকমে জিজ্ঞেস করে, কি হলো ওস্তাদ? ফাঁকা গর্ভগৃহে গম গম করে ওঠে আওয়াজটা, তবে বাইরে থেকে কোনো উত্তর ভেসে আসে না। বিগ্রহের দিক থেকে হাত সরিয়ে আনে ভবা, কারণ পরক্ষণেই বাইরে চরাচর কাঁপিয়ে একটা বাজ পড়ল। মুহূর্তের জন্যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল চারপাশ। আর ওইটুকু সময়ের মধ্যেই ভবা স্পষ্ট দেখল গর্ভগৃহের দরজার মুখটায় বাইরের দিকে, এতক্ষণ যেখানে টর্চ হাতে বীরজু দাঁড়িয়েছিল, এখন সেখানে বীরজুর সাথে আরও একজন আছে। তবে দাঁড়িয়ে নয়, তৃতীয় জন বসে রয়েছে মেঝেতে চিত হয়ে পড়ে থাকা বীরজুর বুকের ওপরে, আর সেই অবয়বের ঘাড় একদিকে কাত করে হেলানো। অন্ধকারের মধ্যেই ভয়ে কাঠ হয়ে গেল ভবা। তখনই শুনতে পেল একটা মট করে শব্দ, যেন কারোর ঘাড় ভেঙে ফেলা হলো। নেশা উঠল ভবার।
মুহূর্তের ব্যবধানে পরপর দুটো বাজ পড়ল এবার। আর এবার ভবা দেখল গর্ভগৃহের চক মেলানো মেঝের উপরে রক্তের স্রোত, সেই সাথে ঘাড় ভেঙে জিভ বের করে পড়ে রয়েছে বীর্যু। আর ওর বুকের উপরে বসে থাকা মূর্তিটা উঠে দাঁড়িয়েছে। ঘাড় হেলিয়ে থাকলেও বোঝা যায় সেই চোখের আগুনের মতো কনকনে দৃষ্টি ভবার দিকেই নিবদ্ধ। হঠাৎ একটা পচা পাকের গন্ধ নাকে এসে ধাক্কা মারে ভবার, আর তখনই কি যেন একটা মনে পড়ে যায় ওর। আর কোনো কিছু না ভেবে প্রাণপণে চোঁচা দৌড় মারে ভবা। গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের চাতাল টপকে বাইরের দরজার উঁচু চৌকাঠে পা বেঁধে আছাড় খেয়ে পড়ে সে। তবুও ঘষতে ঘষতে চেষ্টা করে শরীরটাকে কোনো রকমে বাইরে নিয়ে যাওয়ার। কিন্তু না, আর এক চুলো এগোতে পারে না সে। ততক্ষণে একটা ঠান্ডা ভেজা কনকনে হাত চেপে বসেছে ভবার পায়ের গোড়ালিতে। ভবা অন্য পা দিয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কি বিভৎস সে শক্তি! জলজ লতার মতো স্যাঁতস্যাঁতে হাত দুটো ক্রমে পেঁচিয়ে ধরছে ভবার সারা শরীর। ভবা কাঁপতে কাঁপতে কোনো রকমে মাথা ঘুরিয়ে পিছনে দেখে। এমন সময় বিদ্যুৎ চমকায়, আর সে স্পষ্ট দেখে মুখটা। আর কিছু ভেবে ওঠার আগেই এক টানে ভবার অত বড় শরীরটা মন্দিরের ভেতরে ঢুকে যায়। দড়াম শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায় দরজাটা। আবারও একটা বাজ পড়ে, আর তার শব্দেই চাপা পড়ে যায় ভবার শেষ আর্তনাদ। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনছেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন। কেন এটি বিশেষ সেটা গল্প শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে আপনারাই বলবেন। শুনছেন আকাশ গুহর কাহিনী দাসী। গল্প শুরুর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনতে পারেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চলুন তবে আর দেরি না করে শোনা যাক আজকের গল্প। শুনছেন আকাশ গুহর কাহিনী দাসী। বৈশাখ মাসের বিকেল। সূর্য পশ্চিম আকাশে ঝুলে পড়ে হাবুডুবু খাচ্ছে অনেকক্ষণ ধরেই। ইটের কাঁচা রাস্তা থেকে উঠছে মাটির গরম তাপ। আমার আগে আগে একটা কারুকার্য করা ছড়ি হাতে ঘোরাতে ঘোরাতে চলেছে নগেন্দ্র। পেছন পেছন গলদঘর্ম হয়ে রুমালে ঘাম মুছতে মুছতে চলেছি আমি। কাঁচা রাস্তাটা ছেড়ে বাহাতে একটা রাস্তায় কিছুটা ঢুকে দাঁড়িয়ে পড়ল নগেন্দ্র। হাতের ছড়িটা সামনের দিকে উঁচিয়ে বলল, নেন, আমি আর যাব না। এই রাস্তাটা দিয়ে পুকুরের পার ঘেঁষে সোজা চলে যান বরেনবাবু। ওই যে ঝোপ জঙ্গল দেখতে পাচ্ছেন, ওখানেই শেষ সীমানা। সে কি, আপনি আর যাবেন না মানে? নগেন্দ্র কাঁধ ঝাঁকিয়ে বলল, আপনাকে তো বলেইছিলাম, আমরা সাধারণত এই দিকটা বিশেষ একটা আসি না। তাও সরকারি কাজকর্ম বলে আপনাকে এত দূর নিয়ে এলাম। একটা কথা বলি কি বরেনবাবু, আজকে বরং ছেড়ে দেন। সন্ধ্যা নামছে, কাল সকাল সকাল এসে দেখা যাবে না হয়। আমি আপনার সাথে পরেশরে পাঠিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান। বিরক্ত হয়ে হাত তুলে থামালাম নগেন্দ্রকে। না না, কাল সকালে এলে হবে না, আমাদের হাতে সময় খুব কম। আমাকে তো আজ রাতের মধ্যেই কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করতে হবে। আর প্রায় পুরোটাই তো চষে ফেললাম, এটুকুই বা বাকি থাকবে কেন? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন? মানে একটু ঝেড়ে কাশলে ভালো হয়। যদিও এখানে আসার আগে নগেন্দ্র আমায় বলেছিল জলার দিকটায় সে আমার সাথে যাবে না, আমাকে একাই যেতে হবে। তবুও আমি
কারণটা জানার জন্য ইচ্ছে করেই এখন এসব বললাম। নগেন্দ্র দেখলাম খুব গোপন গুপ্তধনের সন্ধান বলবে এমন করে চারপাশটা দেখে নিয়ে গলার স্বর সামান্য নামিয়ে বলল, যেখানে আমাদের সীমানা শেষ হচ্ছে তার গায়ে পুকুরের পাড়ে একটা পুরানো মন্দির আছে। ওটাকে গ্রামের সবাই এড়িয়ে চলে। আমরা কেউ ওই পথে সন্ধ্যের পরে যাইনি, তাই বলছি নিজে গিয়ে দেখে আসুন গিয়ে। ম্যাপ তো আপনার কাছে আছেই। একটাই অনুরোধ, সন্ধ্যার আগে ফিরে আসবেন দয়া করে। আপনার ঠাকুরদা তো শুনেছি আটপুকুরের দোর্দণ্ড প্রতাপ জমিদার বীরেন্দ্রমোহন রায়, তার পৌত্রের মুখে এই কথা। গ্রাম্য কুসংস্কারগুলোকে হাতের ছড়িটা তুলে আমায় থামিয়ে দিল নগেন্দ্র। দেখলাম ওর মুখটা থমথমে হয়ে গিয়েছে। গ্রাম্য কুসংস্কার নয়, সব কিছু যুক্তি তর্ক বিজ্ঞান দিয়ে বোঝানো গেলে হয়তো আপনাকে বোঝাতে পারতাম বরেন বাবু। আপনি পদস্থ সরকারি কর্মী, তার উপর আমার অতিথি। না হলে আপনাকে বলতাম ওখানে গিয়ে নিজে চোখে দেখে এসে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে। আপনার আপনার সুরক্ষা আমার কর্তব্য কিনা, তাই এতবার করে বলছি। আর তাছাড়াও প্রতিটি স্থানেরই নিজস্ব কিছু ইতিহাস থাকে, তার সাথে জড়িয়ে কিছু বিশ্বাস। সেগুলো বাইরে থেকে আসা মানুষদের উচিত সম্মান করা। যাই হোক, বড় বড় কথা বলে ফেললাম, মাফ করবেন। চলি, কাজ হলে তাড়াতাড়ি ফিরে আসবেন। চায়ের টেবিলে আপনার জন্য অপেক্ষা করব। চাঁচাছোলা কথাগুলো বলে আর উত্তরের অপেক্ষা না করে বাবুয়ানি চালে হাঁটতে হাঁটতে বড় রাস্তা ধরে দূরে মিলিয়ে গেল নগেন্দ্র। ভাষায় গ্রাম্য ছোঁয়া আছে বটে, তবে জমিদারির ঠাটবাট এখনো যায়নি। জমিদারিটা গিয়েছে অবশ্য অনেক আগে, এখন কেবল মরণপণে কথার দ্বারা সেই ধার ধরে রাখার চেষ্টা। যাই হোক, এসব ভাবতে ভাবতে ঘেমে ওঠা মুখটা রুমাল দিয়ে মুছে কাঁধ ব্যাগ থেকে ট্যাপটা বার করলাম। ম্যাপটা একবার মিলিয়ে নেওয়া দরকার। পশ্চিম দিকটায় পুকুরের ধার ঘেঁষে সীমানা নির্ধারণ করা হয়েছে, ওদিকেই এগোলাম। আমার পথের দুধারে বিস্তীর্ণ দুই জলরাশি, শেষ বেলায় সূর্যের আলো পড়ে ঝিঁকিয়ে উঠছে গলানো সোনার মতো। এরকম ছোট বড় আরও 6খানা পুকুর গ্রামের 3 দিককে ঘিরে রেখেছে, অর্থাৎ মোট 8খানা পুকুর। তাই এই গ্রামের নাম আটপুকুর, যদিও এগুলোকে পুকুর না বলে দিঘি বলাই ভালো। আকারে আয়তনে মোটেই পুকুরের মতো ছোট নয়, গ্রামটিও নেহাত ছোট নয়। আমি যে দিকটাতে রয়েছি সেদিকটাই লোক বসতি তুলনামূলক কম, না হলে গ্রামের কেন্দ্রের দিকে যথেষ্ট ঘনবসতি দেখেছি। এই দিকটা জলা জঙ্গলে ভরা, সেই কারণে হয়তো লোক বসতি কম। এখানকার বেশিরভাগ মানুষই বস্ত্র, বিশেষত তাঁত শিল্পের সাথে জড়িত। বাংলার এই নিজস্ব বস্ত্রশিল্পকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে আজ থেকে প্রায় 3 বছর আগে এই আটপুকুরে তাঁত শিল্পের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন হয়। সেই প্রকল্প শেষমেশ এখন বাস্তবায়িত হতে চলেছে। আটপুকুরে গড়ে উঠবে তাঁত হাব। এক ছাদের তলায় আনা হবে সমস্ত তাঁত ও আনুষঙ্গিক শিল্পকে, যেখানে তাঁত যন্ত্র তৈরি থেকে সুতো তৈরি, রং থেকে মাকু তৈরি, সবই হবে তাঁত হাবে। তাঁত বোনা ও উৎপাদিত পণ্য বিপণের ব্যবস্থাও থাকবে। পূর্ত দপ্তরের মোট 2 একর জমির ওপর এই বিশাল তাঁত ঘর গড়ে উঠতে চলেছে 1 বছরের মধ্যেই। চারিদিকে এমন বিশাল 8খানা জলাশয় থাকার কারণে বস্ত্রশিল্পের প্রয়োজনীয় জলের যোগানে কোনো অসুবিধা হবে না। তাছাড়া কিছুটা দূরে একটা বহতা নদীও আছে। শহর থেকে এই এত দূরে এই গ্রামে তো বটেই, আশেপাশের বেশ কয়েক গ্রামের মানুষেরও ভালো মতো কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই হাব গড়ে উঠলে। তাই জোর কদমে কাজ শুরু করা হয়েছে। ওহো, দেখেছেন, আমার পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমি বরেন সমাদ্দার। সরকারি তরফে এসেছি প্রাথমিক পর্যায়ে ল্যান্ড সার্ভে করতে। আপাতত আমার মোট 3 দিনের কাজ এখানে। আজ সবে প্রথম দিন।
আমি কাজ শেষ করে চলে গেলে ইঞ্জিনিয়ারের দলটা আসবে পরের সপ্তাহতেই। আমার থাকার ব্যবস্থা হয়েছে এই এলাকার রায় জমিদার বাড়িতে। বর্তমানে এদের জমিদারি লোপ পেলেও বুক চিতিয়ে বিশাল সুদৃশ্য বাড়িখানা দাঁড়িয়ে আছে। আর সেখানকার বর্তমান জমিদার নগেন্দ্র, অর্থাৎ ধীরেন্দ্র মোহন রায়ের পুত্র নগেন্দ্র মোহন রায়। ভদ্রলোক, বিপত্নিক মানুষ। পুত্র এবং কন্যা দুইজনেই প্রবাসে থাকে। অত বড় বাড়িটায় মানুষ বলতে কেবল নগেন্দ্র আর তার বয়স্কা মা গিরিজাবালা দেবী, এছাড়া রান্নার লোক কাম চাকর পরেশ। দোতলায় দক্ষিণমুখী এক বিশাল ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছে। চারিদিকে আম গাছের ছায়ায় ঘেরা জমিদার বাড়ির যে কোনো ঘরে বসলেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়, গরমের আঁচটুকুও গায়ে লাগে না। কিন্তু বাইরের প্রকৃতি বড় নির্মম। এই শেষ বেলাতেও সূর্যদেব বেশ দাপটের সঙ্গে অস্ত গেলেন। শার্ট প্যান্ট ভিজে একেবারে চপচপ করছে। দুই পুকুরের মাঝখান দিয়ে রাস্তা বেঁকে গিয়েছে চাঁদের মতো। সেটা ধরেই এগিয়ে এই ফাঁকা জংলা জমিটায় এলাম। আর কয়েকদিনের মধ্যেই লোকজনের হৈহট্টগোল, যন্ত্রের আওয়াজে এই শুনশান জায়গাটাও একেবারে জমজমাট হয়ে উঠবে। আলো পড়ে আসছে। ম্যাপ থেকে ভালো করে সীমানাটা মিলিয়ে নিলাম। এবার ফিরতে হবে, তবে ওই পুকুরের ধার ধরে আর নয়। ভিজে মাটিতে আমার এই দামি চামড়ার জুতোর একেবারে দফা রফা হয়ে গিয়েছে। যে পথ ধরে এসেছি এবার তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে এগোবো ভাবছি। বেশ জানি ওটাও গিয়ে মিশেছে বড় রাস্তায়। সকাল থেকে নগেন্দ্রর সাথে তো পুরো সাইডটাই ভালো করে ঘুরেছি। কাল যন্ত্রপাতি নিয়ে আসতে হবে, তবে তার আগে একটু টহল দিয়ে নিচ্ছে এই আর কি। পুকুরের ধারের গাছগুলো থেকে দু তিনটে জলচর পাখি বিশ্রী আওয়াজ করে ডাকতে ডাকতে উড়ে গেল। সন্ধে নামতে আর হয়তো বড় জোর মিনিট 10 বাকি। বড় চুপচাপ শুনশান এই জায়গাটা। হয়তো এমন জল জঙ্গলময় পরিবেশের জন্যই মানুষের মনে এসব কুসংস্কার জন্ম নেয়। আমার চলার পথে একটা বড় ছাতিম গাছ দৃষ্টিটা আটকে দাঁড়িয়েছিল। এবার সেটার মাথার উপর দিয়ে উঁকি মারল একটা মন্দিরের চূড়া। সূর্য যেন ওটার গা ঘেঁষেই অস্ত গিয়েছে। শিখরের কলসের ওপর সুদর্শন চক্র দেখে বুঝলাম এটা নিশ্চয়ই কোনো কৃষ্ণ মন্দির। ছাতিম গাছটা টপকে রাস্তা দিয়ে এগোতে গিয়েও কি মনে হতেই বাঁদিকে ঘুরলাম। হ্যাঁ, আমি ল্যান্ড সার্ভেয়ার বলে একেবারে নিরস ব্যক্তি নই। শিল্পকলা ভাস্কর্যের ওপর আমার বেশ টান আছে। পুরনো মন্দির, তার গায়ে বহু বছরের পূর্বের টেরাকোটা, ইট বের করা থাম খিলান, এসব বেশ উপভোগ করি আমি। ধীরে ধীরে আমার দৃশ্যপটে পরিষ্কার হচ্ছে মন্দিরটা। একে একে দেখা দিচ্ছে ওটার সব কটা শিখর। সব কটা বললাম এই কারণ ওটা একটা পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ 4টে ছোট চূড়া চারিদিকে আর মাঝখানে একটা বড় চূড়া বা শিখর। রাস্তার ছিঁড়িছাদ বড়ই খারাপ। বুঝলাম এ পথে লোক যাতায়াত করে না বহুদিন। জঙ্গলে ঢেকে গিয়েছে চারপাশ। মন্দির চত্বরে বড় বড় গাছ, তারই একটা ডালে বসে এক নাগারে মিষ্টি স্বরে ডেকে চলেছে একটা কোকিল। বসন্ত চলে গেলেও পাখিটা বোধহয় এখনো বুঝে উঠতে পারেনি সেটা। অন্ধকারটা এই স্থানে আরো বেশি গাঢ় গাছপালার কারণে। ঝোপ জঙ্গল পেরিয়ে এসে দাঁড়ালাম মন্দিরটার চাতালে। সুদৃশ্য অথচ ভগ্নপ্রায় একটা মন্দির। সামনে ছোট রাসমঞ্চ, তার বাইরে কোমর সমান একটা তুলসী মঞ্চ একাকী দাঁড়িয়ে। তাতে তুলসীর চারা অন্তর্হিত হয়েছে বহুদিন আগে। তার থেকে খানিকটা দূরে একটা পরিত্যক্ত ইদারা, তার বাঁধানো চাতাল ভেঙে গিয়েছে একপাশে। দুপাশে দুখানা বড় ইউক্যালিপটাস গাছ। সারা মন্দির চত্বরে মানুষ নির্মিত কীর্তি এ ব্যতীত আর কিছু নেই। বিষ্ণুপুরের দিকে গেলে এমন সুদৃশ্য মন্দির দেখা যায়। বাংলার বুকে এমন কত জায়গায় কত নাম না জানা মন্দির লুকিয়ে রয়েছে তারই অত্যা নেই।
মন্দিরের গায়ে এককালে হয়তো টেরাকোটার প্যানেল ছিল। কালের নিয়মে সেসব এখন জাদুর মতোই অদৃশ্য। আরেকটু এগোলাম। মন্দিরটার সৌন্দর্য ক্রমেই আমাকে টানছিল। ইচ্ছে হলো একবার উঠে চারপাশটা ঘুরে দেখি। পূজা পাঠ তো হয় না দেখেই বোঝা যাচ্ছে, সুতরাং গর্ভগৃহে দেব বিগ্রহ যে নেই সে ব্যাপারে একরকম নিশ্চিত। তাই জুতো খোলার বালাই করলাম না। শটান উঠে গেলাম গর্ভগৃহের দরজার সামনে। দরজাটা বন্ধ। নিজের অজান্তেই খিলানের ওপরে থাকা প্রায় মুছে যাওয়া টেরাকোটাগুলোর উপরে আলতো করে হাত বোলালাম। বহুকাল আগে না জানি কোন নাম না জানা রাজা বা জমিদার ভগবানকে উৎসর্গ করে বানিয়েছিল এই মন্দির। আর তার আজ এমন হতশ্রী দশা দেখলে সেই নৃপতি হয়তো দুঃখে হাহাকার করতেন। ভাঙা টেরাকোটাগুলোর উপরে হাত বোলাতে বোলাতে এসবই ভাবছিলাম। এই যে মশাই, শুনছেন? ফাঁকা মন্দির চত্বরে হঠাৎ করে মানুষের গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম। পিছন ফিরে দেখি রাসমঞ্চের বারান্দা থেকে নেমে আসছে একজন মানুষ। হরিণ শিশুর মতো প্রায় লাফাতে লাফাতে এসে সে দাঁড়ালো আমার থেকে হাতখানিক দূরে, তুলসী মঞ্চের সামনে। বলি, জুতো পরে কেউ মন্দিরে ওঠে? অপূর্ব কণ্ঠস্বর। সামান্য ভ্রু কুঁচকে একটু রেগে মেগেই কথাগুলো বলেছে, কিন্তু কণ্ঠস্বরের মিষ্টতায় সে রাগ যেন কোথায় চাপা পড়ে গিয়েছে। অতি সাধারণ বেশভূষার এক কিশোরী। বয়স কত হবে? 17-18, কিন্তু দেহের ডাগর গড়ন দেখলে মনে হবে যেন 24-25ও হতে পারে। কুচকুচে কালো কোকড়ানো চুলের ঢাল কাঁধ ছাড়িয়ে কোমর অবধি নেমেছে। টানা টানা চোখ দুটো কৌতূহল আর রাগ মিশ্রিত। উত্তর দিতে ভুলে গিয়ে তন্ময় হয়ে তাকিয়ে রইলাম চপলা হরিণীর পানে। এই সন্ধ্যের কালিগোলা অন্ধকারও তার রূপকে এক ফোঁটাও ফিকে করতে পারেনি। কি হলো? নিচে নামুন, জুতো খুলুন বলছি, তারপর ওপরে যাবেন। সামান্য ধমকে উঠল সে। আমি থতমত খেয়ে বললাম, না মানে এই মন্দিরে তো ঠাকুর দেবতা নেই, তার জন্যই আর কি। চোখের দৃষ্টি আরো সরু হয়ে গেল মেয়েটার। প্রায় ঝগড়া করার ভঙ্গিতে হাত দুটো বুকের কাছে জড়ো করে সে বলল, ও তাই বুঝি? ঠাকুর দেবতা নেই আপনাকে কে বলল? আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। অগত্যা কি আর করার, কাঁচুমাচু মুখ করে নেমে জুতোটা খুলে নিলাম। বাকবিতণ্ডা না করে তার কথা শুনেছি দেখে মেয়েটা বোধহয় একটু নরম হলো। আমার কাছে আরো এগিয়ে এসে বলল, এই ভর সন্ধেবেলায় আপনি এখানে কি করছেন? আপনাকে তো আগে দেখিনি কখনো এখানে। সত্যি সত্যি জানি না মেয়েটার বয়স কত, কিন্তু কথাবার্তা কত পরিণত। গ্রাম্য টান নেই, অহেতুক বাচালতাও নেই, সোজা তীরের মতো কথা। আমি হেসে নিজের পরিচয় দিলাম। নমস্কার, আমি আসলে এই গ্রামে নতুন। আমার নাম বরুণ সমাদ্দার, সরকারি কাজে এসেছি। তোমাদের এই গ্রামে একটা কারখানা তৈরি হবে, সেই সুবাদে আমার আশা। ল্যান্ড সার্ভে, মানে ভূমি সমীক্ষা ব্যাপারটা বোঝো, আমি সেই কাজ করি। এই মন্দিরের ওই যে ওই পাশের জমিটাই আগামী সপ্তাহ থেকে কাজবাজ শুরু হবে। মেয়েটা দেখলাম খুব বিজ্ঞের মতো ভাব করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর যে সিঁড়িতে বসে আমি জুতো খুলছিলাম তার পাশে বসে পড়ে বলল, আপনার সাথে আর কেউ আসেনি? মাথা নাড়লাম। কই না তো। একজন অবশ্য এসেছিল আমার সাথে, তবে এদিকটায় সে আসেনি। আমার এই কথা শুনে মেয়েটা হো হো করে হাসতে হাসতে গড়িয়ে পড়ল প্রায়। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। সে নিশ্চয়ই এই গ্রামেরই কেউ হবে নাকি? আমি ওর হাসার কারণ বুঝতে না পেরে অবাক হয়ে চেয়ে রইলাম। তারপর কোনো রকমে ঘাড় নেড়ে বললাম, মানে হ্যাঁ, কেন, কি ব্যাপার? সে অনেক বড় ব্যাপার, পরে কখনো আপনার সঙ্গে দেখা হলে বলবোখন। এই গ্রামে আমি ছাড়া সবাই এই মন্দিরকে এড়িয়ে চলে। কিন্তু কেন?
আর এই মন্দির এরকম পরিত্যক্তই বা হয়ে রয়েছে কেন? উত্তর না দিয়ে উল্টো একটা প্রশ্ন করলো মেয়েটা। আচ্ছা, আপনি আমায় এগুলো জিজ্ঞাসা করছেন? আপনার সাথে যিনি এসেছিলেন তিনি আপনাকে এই মন্দিরের ব্যাপারে কিছু বলেননি? কই না তো। কিন্তু হ্যাঁ, তোমার কথা ঠিক, সে ভয় পায় এখানে আসতে। দেখলাম একটা বাঁকা হাসি ফুটে উঠল মেয়েটার মুখে। তবে কিন্তু কেন সেটাই তো বুঝতে পারছি না। দেবদেবীর মন্দির এড়িয়ে চলার কারণ কি? ভয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কথাটা বলতে গিয়ে। মেয়েটা মুখ নামিয়ে নিল। ভয়? কিসের ভয়? ওই যে বললুম আপনাকে, অনেক বড় ব্যাপার। তবে আমার বাবু ভয় টয় কিছু লাগে না। আমি তো এখানে নিত্যি আসি। সেই কবে থেকে প্রভুর পুজো বন্ধ হয়ে আছে। আমি এসে রোজ সন্ধ্যের আগে তুলসী মঞ্চে একটা করে প্রদীপ রেখে যাই। দিনের বেলাতেও আসি, চুপচাপ বসে থাকি, বেশ ভালো লাগে। আচ্ছা, তুমি কোথায় থাকো? প্রশ্নটা অনেকক্ষণ ধরেই পেটের মধ্যে পাক খাচ্ছিল। শেষমেশ করেই ফেললাম। গাছপালা ছাড়িয়ে পুকুরের দিকে একটা অস্পষ্ট জায়গায় আঙুল নির্দেশ করলো মেয়েটা। ওই তো ওই দিকে। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্কুলে পড়াশুনো করো নাকি কলেজে? আমার দ্বারা পড়াশোনা হয়নি। বাবা নেই তো, আমি ছোট থাকতেই মারা গেছে। মাটাও পাগল হয়ে গেল জানেন। আমি যদি পড়াশুনো করব, মা কে দেখবে শুনি? আর ঘরের সব কাজ কে করবে? কিছুক্ষণ আমাদের মধ্যে অখণ্ড নীরবতা। এই কথার কি বা উত্তর দেওয়া যায়? মেয়েটার জন্য বড় মায়া হলো। সেই নীরবতা ভাঙল। যাকগে, যাই গিয়ে প্রদীপটা দিয়ে আসি। এতক্ষণে খেয়াল করলাম তুলসী মঞ্চের ওপরে একটা প্রদীপ রাখা। শাড়ির কোঁচড় থেকে দেশলাই বের করে প্রদীপটা জ্বালিয়ে দিল মেয়েটা। অতি যত্নে প্রদীপটাকে হাতে তুলে একটা গান ধরল। চারপাশে তখন অন্ধকার পুরোপুরি নেমেছে। একটু আগে যে পাখির ডাকগুলো শোনা যাচ্ছিল সেগুলো থেমে গিয়ে জোর কদমে ডাকতে আরম্ভ করেছে ঝিঁঝির দল। মেয়েটা প্রদীপটাকে তুলসী গাছবিহীন মঞ্চটার সামনে দুবার ঘুরিয়ে বন্ধ গর্ভগৃহের দরজাটার দিকে এগিয়ে গেল। পায়ের নুপুরের শব্দের সাথে তার সেই সুরেলা কণ্ঠ মিলে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। এমন একটা পরিত্যক্ত ভাঙা মন্দিরে এই ঝোপসি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মেয়েটার সেই সুরেলা কণ্ঠ আমার সারা শরীরে যেন শিহরণ জাগিয়েছে। মেয়েটার ভেতরে কিন্তু কোনো কুণ্ঠাবোধ নেই। বাইরের একজন মানুষের সামনে কোনো রকম সংকোচ না করেই সে প্রদীপটা তুলসী মঞ্চে রেখে চাতালে ঘুরে ঘুরে দুই হাত তুলে গাইতে লাগলো। যমুনা নদীর তীরে বসে আর সুখী, পথের পানে চাহিয়া পোহায় দুই আখি। হিয়ার মাঝে যে ধন আছিল গোপনে, সে ধন কেমনে সুখে সপে অন্য জনে। পরশ রতন বিনু কাচের গহনায় আমারে বাঁধিয়া গেল ছলো ছলো নাই। নিঠুর শ্যাম কালা, ও মোর নিঠুর শ্যাম কালা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি মেয়েটার দিকে। এইটুকু মেয়ে, তার এত গুণ, ঈশ্বরের প্রতি এত ভক্তি, এমন ভাবরস নিয়ে গান গাওয়া ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। কোন সুখে রাখিব দেহা ভাঙা ভাঙা, খুলে আলো সখে অলঙ্কার
এতক্ষণে মেয়েটা নিজের সম্বন্ধে যেটুকু বলল তাতে বুঝলাম এর জীবনে অভাবের শেষ নেই, বা অতি সাধারণ জীবনযাপন বলা চলে। তবুও ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ নেই। পরিত্যক্ত এক মন্দিরে রোজ এসে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন, এ যে বড় সহজ কাজ নয়। কেবলমাত্র বিশ্বাসকে সম্বল করে ঈশ্বরকে খোঁজার এই ব্যাকুল প্রয়াস। আমি সত্যি মূর্খ, মেয়েটি ঠিকই বলেছে। অঙ্গে মাখিয়া ভস্য, মাথায় বাঁধি জটা, যেথা গেছো কালিয়া সেথা যাব একা। যোগিনী সাজিয়ায় আমি নগরে নগরে, খুঁজিয়া ফিরিব তারে ঘরে প্রান্তরে। যদি না পাই রে দেখা সেই সে নিঠুরে, পরান্তে জীব আমি যমুনার তীরে। নিঠুর শ্যামকালা, ওর নিঠুর শ্যামকালা। এ মন্দির বিগ্রহ শূন্য কিনা আমি জানি না, তবে ঈশ্বর শূন্য হতে পারে না। যেখানে বিশ্বাস, ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম এবং তার এমন যাপন, সেখানে ঈশ্বরকে যে থাকতেই হবে, তিনি থাকতে বাধ্য। নিজের অজান্তেই চোখের কোণটা চিকচিক করে উঠল। কিছুক্ষণ আগে পরিচয় হওয়া, সম্পর্কে অনাত্মীয়, বয়সে ছোট এই মেয়েটির প্রতি আমার এক অদ্ভুত ভালো লাগার একখণ্ড আলেয়া চলে উঠল মনের খড়কুটোর স্তূপে। স্তিমিত প্রদীপের আলোয় খুব অল্পই আলোকিত হয়ে আছে মন্দির চত্বর। মেয়েটি ধীর পায়ে এসে আমার সামনের সিঁড়িটাতে বসল। ততক্ষণে আমি বেশ বুঝে গিয়েছি মেয়েটির জীবনের সবচেয়ে বড় সম্বল হল বিশ্বাস, সরল বিশ্বাস। তা সে ঈশ্বরের প্রতি হোক কিংবা কোনো মানুষের প্রতি। এই যে আমি একজন পূর্ণবয়স্ক অচেনা যুবক, এই সন্ধ্যের অন্ধকারে জলে জঙ্গলে ঘেরা এমন এক মন্দির চত্বরে বসে তার সাথে কথা বলতে মেয়েটির বিন্দুমাত্র কুণ্ঠাবোধ নেই। কারণ তার বিশ্বাস আমি তার সম্মানহানি করব না, বা হয়তো তার বিশ্বাস ঈশ্বরের প্রতি। তিনি থাকতে তার কোনো সর্বনাশ কেউ করতে পারবে না। ততক্ষণে আমার বিমোহিত ভাবটা কিছুটা কেটেছে। আমি বললাম, আচ্ছা, এই লীলার পদ তুমি কোথায় শিখলে? আগে এই মন্দিরে যখন পুজো আচ্চা হতো, তখন সন্ধ্যাবেলায় গোস্বামীরা রোজ গান গাইতেন, ওখান থেকেই শিখেছি। বাবা, বেশ, তোমার গানের গলাটা কিন্তু চমৎকার। উত্তরে মেয়েটা কিছু বলল না, চুপ করে মাটির দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখেছেন কত দেরি হয়ে গেল, আমাকে ফিরতে হবে তো এবার। মেয়েটার কথায় যেন ঘোর কাটল। সত্যিই তো, ত্রয়োদশীর চাঁদ খানিকটা দূরেই ইদারাটার পাশে দাঁড়ানো দুটো বড় বড় ইউক্যালিপটাস গাছের মাথার উপর কখন যেন উঠে গিয়েছে। সর্বনাশ! নগেন্দ্র লোকজন নিয়ে খুঁজতে না চলে আসে। গা ঝাড়া দিয়ে আমিও উঠলাম। হ্যাঁ, আমাকেও যেতে হবে। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে তোমার নামটাই জানা হয়নি। মেয়েটা মিষ্টি হেসে বলল, বিনোদিনী। মনে মনে ভাবলাম, আহা, যেমন রূপ তেমন সুন্দর নাম। মুখে হেসে বললাম, আচ্ছা, তা বিনোদিনী, তুমি একা বাড়ি যাবে? এগিয়ে দিই তোমায়? আবারও হো হো করে হেসে উঠল মেয়েটা। বারে, আপনি কি রোজ আসেন নাকি এখানে? না, আমি এখানে নতুন এসেছি। এইসব জায়গা আমার হাতের তালুর মতো চেনা। আপনি কোন পথে ফিরবেন বলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। না হলে এই জঙ্গলে অন্ধকারে আপনি পথ হারাতে পারেন। কথা তো ঠিকই,
অপ্রস্তুত হয়ে কি বলবো ভাবছি, বিনোদিনী আবার বলল, থাক, আর অত ভাবতে হবে না আপনাকে। চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসছি পুকুরের ধার অবধি। কথা বাড়িয়ে লাভ নেই, এগোলাম ওর পিছু পিছু। কিছুটা যেতেই বুঝলাম সত্যি অন্ধকারে আমি রাস্তা চিনতে পারছি না। একা আসলে নির্ঘাত পথ হারাতাম। কতক্ষণ চুপচাপ চলেছি দুইজনে কে জানে। হঠাৎ একটা জায়গায় বিনোদিনী ঘুরে দাঁড়িয়ে বলল, এই যে বাহাতি রাস্তা ধরে চলে গেলেই বড় রাস্তা পেয়ে যাবেন। এবার আমি চলি। তোমায় যে কি বললে ধন্যবাদ জানাবো বিনোদিনী। আর তুমি না আসলে সত্যি হয়তো রাস্তা চিনতে পারতাম না। কাল বিকেলের দিকে আসবো আবার, আছি কয়দিন এখানে, দেখা হবে। আমার এই শেষের কথাটায় বিনোদিনী এমন মৃদুভাবে একবার হেসে উঠল, আমি বুঝতে পারলাম না সেটাকে কি আখ্যা দেব, লাজুক হাসি নাকি আবেদনময় কামনার ইঙ্গিত। ওকে প্রথমবার দেখে যেমনটা হয়েছিল তেমনভাবেই বুকের বাদিকটা একবার চিনচিন করে উঠল। ফিরতি পথ ধরেছে বিনোদিনী, আমিও এগিয়ে চললাম আমার রাস্তা ধরে। ছি ছি ছি, কী সব ভাবছি আমি। না 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 না, সে আমার থেকে বয়সে অনেক ছোটই হবে। উহ, ব্যাচেলার থাকার এই এক জ্বালা। কোনো মেয়ে দুটো ভালো করে কথা বললেই মনে হয় যেন কালকেই এসে সে বলবে, এসো প্রাণনাথ, এসো মোর ঘরে। ধুর, যা খুশি। নিজের মনেই হেসে উঠলাম, তারপর জোরে পা চালালাম। কোনো আলো নেই, শুধু মাথার ওপর থালার মতো চাঁদের পর্যাপ্ত জ্যোৎস্নায় পথ চলার সম্বল। কি মনে হতেই কয়েক পে এগিয়ে পিছনে তাকালাম আবার। ততক্ষণে বিনোদিনী অন্ধকারে মিলিয়ে গিয়েছে। এই জঙ্গলের মায়াবী পরিবেশ ওকে যেন গ্রাস করে নিয়েছে মুহূর্তে। আমার কাছে টর্চ নেই, টর্চ জ্বাললে হয়তো দৃষ্টির গণ্ডির মধ্যে বিনোদিনীকে পেতাম। যাই হোক, আর দাঁড়ালাম না, অন্ধকারেই চলতে চলতে এসে পৌঁছালাম বড় রাস্তায়। রায়বাড়ির গেটে পৌঁছে দেখি যা ভেবেছিলাম তাই। নগেন্দ্র একটা লণ্ঠন নিয়ে বাইরে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পেলাম। না না, এতক্ষণ বাইরে কাটানো মোটেই উচিত হয়নি। লোকটা বলেছিল সন্ধ্যের আগে ফিরে আসতে। কাচুমাচু মুখে নগেন্দ্রর সামনে এসে দাঁড়াতেই একেবারে হামলে পড়ল সে। আরে এই যে মশাই, আপনি এখানে? আর একটু হলেই আমি আর পরও যাচ্ছিলাম ওখানে। সন্ধ্যা গড়ায় গেল মশাই, ওদিকটা ভালো নেই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে কিন্তু এতক্ষণ বাইরে থাকতে দেব না। গাইগুই হজম করে নগেন্দ্রর সাথে ঘরে গেলাম। সারাদিনের হাঁটাহাঁটির পর বেজায় ক্লান্ত লাগছিল। নিজের ঘরে গিয়ে বসার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে ওপরে উঠে এলো পরেশ। নগেন্দ্র কিছুক্ষণ পর এলো। টুকটাক গল্প গাছা করলাম, তারপর সে চলে গেল। বিনোদিনীর সঙ্গে আমার আলাপ হয়েছে এটা আর আগ বাড়িয়ে বললাম না। কি দরকার, এমনিতেই পাড়াগা। এক উঠতি বয়সের যুবতীর সঙ্গে আমার মতো একজন ব্যাচেলার যুবক এত রাত অবধি মন্দির প্রাঙ্গণে বসে গল্প করছিল, এটা এরা কিভাবে নেবে কে জানে। পরের দিন সারা বেলা কাটল রোদের মধ্যে ভাজা পোড়া হয়ে যন্ত্রপাতি নিয়ে এদিক ওদিক দৌড়ে। অনেক সকালে বেরিয়েছিলাম, ফলে দুপুরের মধ্যে সেদিনের মতো কাজ শেষ হলো। আসল কাজ তো রাতে। এই সমস্ত যন্ত্রপাতির মেজারমেন্ট নিয়ে মাথা খাটিয়ে অঙ্ক কষে নানা সূক্ষ্ম নকশা তৈরি, তারপর সারাদিনের কাজের রিপোর্ট তৈরি করে বিভিন্ন দপ্তরে ইমেল পাঠানো। এর মাঝখানের সময়টা আমার একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই দুপুরে লাট সাহেবী লাঞ্চ সেরে তোফা একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিলাম। কিন্তু আজ বড় প্যাচপেচে গরম, ঘুম কিছুতেই এলো না। অগত্যা 4:30 বাজতেই উঠে পড়লাম। কি করি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল কালকের মন্দিরটার কথা। না মানে সত্যি কথা বলতে
বিনোদিনীর কথা। কি যেন এক অদ্ভুত মুগ্ধতা আছে মেয়েটার মধ্যে। ওর ওই চোখের দিকে তাকিয়ে আমি ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারি। হ্যাঁ, যদিও খুব সামান্যই আলাপ পরিচয় ওর সাথে, তবুও যেন মনে হয় কত দিনের চেনা সে। নিচ মহলায় এখন সব ঘুমাচ্ছে। এই সুযোগ, এখনই বেরিয়ে পড়তে হবে। ওই যে প্রথমেই বলেছিলাম না, আমি একেবারে নিরস ব্যক্তি নই। হ্যাঁ, তো আমার একটু আধটু ছবি আঁকার শখও আছে, মানে পেন্সিল স্কেচ আর কি। তাই আমি সবসময় সঙ্গে করে একটা বড় ড্রয়িং খাতা আর পেন্সিল বক্স ক্যারি করি। কাল জায়গাটার নৈসর্গিক দৃশ্য বড় মুগ্ধ করেছে, তাই আজ বেরোনোর সময় ট্রলি থেকে আঁকার সরঞ্জামগুলো কাজ ব্যাগের মধ্যে ভরে বেরিয়ে পড়লাম। মন্দিরটায় পৌঁছতে মিনিট 20 লাগল। রাস্তায় এখনো ভালোই রোদ। মন্দিরের আশেপাশে অনেকগুলো গাছ আছে বলে বাছোয়া। পরিত্যক্ত রাসমঞ্চটার চাতালে উঠে বসলাম। বিনোদিনীর আসতে হয়তো এখনো ঢের দেরি। ড্রয়িং খাতার একটা সাদা পাতা মেলে ধরে পেন্সিলের আঁকিবুকি কাটতে থাকলাম। চারিদিকে প্রচুর সাবজেক্ট। মন্দিরটাই আঁকছিলাম মন দিয়ে। কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ পেছন থেকে কাঁধের ওপর একটা হাত এসে পড়ায় একরকম চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি বিনোদিনী দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। আমার এই হঠাৎ চমকে ওঠাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। বাবা, তুমি ছবিও আঁকতে পারো? মনে মনে বললাম, বাবা, আপনি থেকে একদিনের মধ্যেই তুমিতে নেমেছে। বারবার আমার মনে হতে লাগলো আমার চোখ অজানা কিছু একটা দেখেও যেন এড়িয়ে যাচ্ছে। তবে সেটা যে কি হতে পারে তা ধরতে পারলাম না। আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে ওই আর কি, সময় কাটছিল না ঘরে বসে, তাই ভাবলাম একটু আঁকিবুকি কাটা যাক। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো বিনোদিনী, পরনে সেই কালকের শাড়িটায়। বিকেলের প্রায় পড়ে আসা আলোয় ওর রূপের আগুন আমার মনকে ঝলসে দিতে চাইল। আচ্ছা, আমাকে আঁকতে পারবে তুমি? আবদারের ভঙ্গিতে আমার চোখের দিকে চায় মেয়েটা। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না। তারপর খানিক থেমে একটু হেসে বললাম, তবে তোমায় কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ একভাবে, সেটা তুমি পারবে তো? আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বিনোদিনী গিয়ে দাঁড়ালো তুলসী মঞ্চের সামনে। শ্রীকৃষ্ণের মতোই কোমর ভাঁজ করে এক হাত কোমরে, অন্য হাতটা রাখলো তুলসী মঞ্চের মাথায়। আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে রইলাম ওর দিকে। তারপর পেন্সিল তুলে নিলাম। এরপর কতক্ষণ আঁকিবুকি চলল আমি জানি না। ডুবে গিয়েছিলাম স্কেচটার মধ্যে। যখন শেষ করলাম তখন সূর্য পশ্চিম আকাশে পুরোটাই ঢলে গিয়েছে। এতক্ষণে বিনোদিনীও একবারের জন্য নড়েনি। আমাকে পেন্সিল নামাতে দেখে দৌড়ে এলো। কই দেখি দেখি কেমন হয়েছে? ও মা, কি সুন্দর! বলছি, তুমি নিয়ে যাবে ছবিটা? কেমন যেন হঠাৎ করে বিষণ্ণ হয়ে গেল বিনোদিনী। না, আমি আর ছবি নিয়ে কি করব, ওটা তুমি তোমার কাছেই রেখে দাও। যাই, সন্ধে নামলো, প্রদীপটা গিয়ে দিয়ে আসি। আমিও উঠে পড়লাম। গলা তুলে বললাম, আজ চলি বরং, জমিদারবাবু না হলে আবার আমাকে খুঁজতে চলে আসবেন। বিনোদিনী থমকে দাঁড়ালো, পিছন ফিরে বলল, আজ এত তাড়াতাড়ি চলে যাবে? কথাটা শুনে মনের মধ্যে দপ করে একটা ফুলকি চলে উঠল। এসে বললাম, কালই আমার শেষ দিন, তারপর চলে যাব, কাল আসবো আবার। বেশ, কাল তোমায় একটা জিনিস দেখাবো। বিনোদিনীর মুখে একটা রহস্যময় হাসি। সে চলে গেল তুলসী মঞ্চটার দিকে। আমিও ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম রায়বাড়ির দিকে।
রাতে খাওয়া দাওয়ার পর ছাদে পায়চারি করছিলাম। নগেন্দ্র খানিক দূরে একটা খাটিয়ার ওপরে বসে, হাতে ধরা হাল আমলের হুঁকো, তাতে ভুরুক ভুরুক করে সুগন্ধি ধোঁয়া ছাড়ছে। ওর বাপ ঠাকুরদাও বোধহয় এই হুঁকোতেই ধূমপান করত। আমি একটা সিগারেট জ্বালিয়ে দাঁড়িয়ে আছি ওর থেকে কিছুটা দূরে। তেতলা বাড়ির ছাদটা থেকে গ্রামের পুরোটাই প্রায় দেখা যায়। পশ্চিমের ওই জঙ্গলে ঘেরা পুকুরগুলিও দেখা যাচ্ছে। তারই মধ্যে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে পঞ্চরত্ন মন্দিরটাও। কি মনে হতেই নগেন্দ্রকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা, গ্রামের ওই কৃষ্ণ মন্দিরটাকে আপনারা অমন এড়িয়ে চলেন কেন? ভাবছিলাম জিজ্ঞেস করব, তা কাজের চাপে সময় হয়ে উঠছিল না। বলতে বলতে নগেন্দ্রর কাছে গেলাম। হুকোর টান থেমে গিয়েছে নগেন্দ্রর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, ভয়ে বরেন বাবু। এই একই উত্তর গতকাল বিনোদিনীও আমাকে দিয়েছে। আহা, কিসের ভয়? মন্দিরে আবার ভয়? না না, আজ আপনাকে খোলসা করে বলতেই হবে। সেই ইতিহাস বড় করুণ এবং ভয়ঙ্করও বটে বরেন বাবু। আপনারে বলতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বিশ্বাস করবেন কি না সেইটাই হচ্ছে প্রশ্ন। আরে, বিশ্বাস করব না কেন? না করার মতো এমন কিছু না, আপনারা শহুরে মানুষ, সব কিছুতেই যুক্তি তক্ক বিজ্ঞান খোঁজেন, তাই হয়তো পুরোটা শুনলি আপনার গ্রাম্য কুসংস্কার বা অন্ধবিশ্বাস মনে হবে। সেই জন্যই আপনাকে বলতে একটু দ্বিধাবোধ করছি আর কি। চুপ করে রইলাম। বুঝলাম আগের দিনের কথার রেশ ধরেই খোঁচাটা মারল নগেন্দ্র, কিন্তু গরজ বড় বালাই। কখন যেন আমার অজান্তেই ওই মন্দির সম্পর্কে কৌতূহল আমার মনের মধ্যে এক বিরাট জায়গা দখল করে নিয়েছে। তবুও যথাসম্ভব দৃঢ় কণ্ঠে বললাম, না না, কোনো দ্বিধা করবেন না, বলুন। আমার বেজায় কৌতূহল হচ্ছে। কোনো ভয়ঙ্কর দেবদেবীর মন্দির হলে তাও না হয় মানতাম, কৃষ্ণ মন্দির কেউ এড়িয়ে চলে এ তো এই প্রথমবার শুনছি। এড়িয়ে চলে বরেন বাবু, এড়িয়ে চলে। পুরোটা শুনলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনারে বলবো, কিন্তু তার আগে আমারে একটা কথা বলেন তো। এই যে দুদিন ধরে আপনি বিকেলে ওই দিকে গেলেন, তা কিছু দেখছেন বা শুনছেন? নগেন্দ্রর এই প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম, তবে ভাবটা বাইরে প্রকাশ করলাম না। সযত্নে বিনোদিনীর প্রসঙ্গ এড়িয়ে বললাম, কই না তো, কিছুই দেখিনি, শুনিও নি কিছু। তবে জায়গাটা সুন্দর, চুপচাপ গিয়ে বসে থাকতে বেশ লাগছিল। অন্ধকারের মধ্যেও খেয়াল করলাম নগেন্দ্র আমায় একবার সন্দেহের চোখে আপাতমস্তক দেখে নিল। তারপর আবারও হুঁকো হাতে নিয়ে বলল, বেশ, শুনুন তাইলে, গোড়া থেকে বলছি। ওই মন্দির আমাদের কুল দেবতা গোকুলচন্দ্র জিউয়ের মন্দির। ও মন্দির আমাদেরই পূর্বপুরুষদের তৈরি। আমার 6 পূর্বপুরুষ আগে বংশের জমিদার ছিলেন চন্দ্রমোহন রায়, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তবে এ বিগ্রহ আরো পুরানো। পল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের নাম নিশ্চয়ই জানেন, সারা বাংলাই জানে। তিনি পরবর্তীকালে পরম বৈষ্ণব হয়েছিলেন, এ কথাও নিশ্চয়ই জানেন। বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন বাংলাদেশ ছেড়ে পালায় যায়। যাই হোক, লক্ষণ সেন তার প্রজাদের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রচার করেছিলেন খুব প্রবলভাবেই। আমাদের কোনো এক পূর্বপুরুষ ছিলেন সেই সময় লক্ষণ সেনের অধীনস্থ জমিদার, তিনি গোকুলচন্দ্রের প্রতিষ্ঠাতা। চন্দ্রমোহন রায় এই বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন বংশানুক্রমে সেই পূর্বপুরুষের মাধ্যমে। তারপর আমাদের পরিবার দেশে এসে আটপুকুরে এই বাড়ি গড়ে তোলে। গোকুলচন্দ্র জিউ পুজো পেতেন এই বাড়িতেই, দোতলার ঠাকুর দালানে। কিন্তু হঠাৎ একদিন তার মূর্তি চুরি হয়ে যায়। চন্দ্রমোহন রায় খুব ভেঙে পড়েন। চারিদিকে তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায় না গোকুলচন্দ্রের।
সেই সময় একদিন রেতে তিনি স্বপ্ন দেখেন গোকুল চন্দ্র তারে বলছেন তিনি নাকি বাড়ি থাকতে চান না, সর্বজনীন ভক্তদের মাঝখানে মন্দিরে বিরাজ করতে চান। তাই তিনি নিজেই পালিয়েছেন বাড়ি থেকে। বর্তমানে তিনি অবস্থান করছেন ওই পশ্চিম সীমানার 8খানি পুকুরের মধ্যে একটি পুকুরে। সেটি তিনি চন্দ্রমোহনকে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন স্বপ্নে, এবং বলেছিলেন পরদিন ভোরের বেলায় সম্পূর্ণ একাকী গিয়ে তাকে তুলে আনতে এবং সেখানেই তার মন্দির প্রতিষ্ঠা করতে। কুলদেবতার স্বপ্নাদেশ পেয়ে চন্দ্রমোহন সত্যি সত্যি ভোরবেলায় গিয়ে সেখানে জলের মধ্যে কাদায় ডুবে থাকা গোকুলচন্দ্রজিউকে খুঁজে পান। তারপর সেখানেই ওই পঞ্চরত্ন মন্দির তৈরি করে চন্দ্রমোহন রায় প্রতিষ্ঠা করেন গোকুলচন্দ্রজিউকে। তারপর সেই শ্রীমন্দির সর্বসাধারণের হল। যাকগে, এ তো গেল মন্দিরের কথা। এবার আসি সেই ঘটনার কথায় যার কারণে 8 বছর ধরে এই মন্দিরে পুজো বন্ধ। মন্দিরের কাছেই এক ঝুপড়ির মধ্যে একটা ছোট্ট মেয়ে থাকতো তার মায়ের সাথে। যবে থেকে বোধ হয়েছে তবে থেকেই গোকুলচন্দ্র জীবের মন্দিরে তার যাতায়াত। অদ্ভুত এক টান তার প্রভুর প্রতি। বহু ছোট বয়স থেকেই রোজ দুবেলা করে মন্দিরে নাম গান শুনতে আসতো মেয়েটা। মন্দিরের গোস্বামীরা ওরে খুব ভালোবাসত। ধীরে ধীরে সে মেয়ে বড় হয়ে উঠল। এবার তার বিয়ে দিতে হবে, কিন্তু তার ধ্যান জ্ঞান সব প্রভু গোকুলচন্দ্র। কিছুতেই সে মেয়েরে বিয়ে দেয়া গেল না। বিয়ের কথা উঠলেই বাড়িতে পালায় মন্দিরে গিয়ে গোস্বামীদের পা ধরে কান্নাকাটি করত। বাপ মরা মেয়ে, মা লোকের বাড়িতে ঠিকই কাজ করে কোনো রকমে দিনপাত করে। ভগবানের প্রতি মেয়েটির এহনো ভক্তি ভালোবাসা দেখে গোস্বামীরা ঠিক করলে তাকে মন্দিরের দেবদাসীর কাজে নিয়োজিত করবে। তাতে মেয়েটারও একটা গতি হবে, ওর মাও হাফ ছেড়ে বাঁচবে। বেথা না করে যদি দেবসেবার কাজে নিয়োজিত হতে চায় সে তো ভালো কথা। এমন কপাল তো সবার হয় নে। গোস্বামীরা মেয়েটির মাকে সে কথা খুব ভালোভাবে ডেকে বোঝালে, তার মাও রাজি হয়ে গেলে। তারপর এক শুভক্ষণ দেখি তারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে নিলেন মন্দিরের গোস্বামীরা। সেই থেকে মেয়েটির স্থায়ী ঠিকানা হলো গোকুলচন্দ্রজিউয়ের মন্দির। মন্দিরেই থাকে, নিরামিষ খায়, প্রভুর সেবা করে, নাম কীর্তন করে। খুব স্পষ্ট করে বলতে গেলে দেবদাসী, দেবতার জন্য নিয়োজিত প্রাণ তার। জাগতিক কোনো রিপুর জ্ঞান ছিল না ওইটুকু মেয়ের। যেমন রূপসী তেমনি মিষ্টিভাষী, কারো সাথে জোর গলায় কথা কয়নি। প্রভুর মন্দিরের যেন প্রাণ ছিল সেই মেয়ে। খুব সুন্দর গান করতে পারত সে। যেদিন খোল বাজিয়ে নাম গান করত সেদিন মন্দিরে ভিড় হতো দেখার মতো। কি মনে হতেই হঠাৎ করে থামালাম নগেন্দ্রকে। উত্তেজনায় আমার বুকটা অনেকক্ষণ ধরে কেমন গোড় করছিল। তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েটার নাম কি? বাপ মা নাম দিয়েছিল বিন্নি, দীক্ষার পরে নাম হয়েছিল মনোহারিণী দাসী। আপনি ঠিক বলছেন, মনোহারিণী? আরে মশাই, খামোকা ভুল বলতে যাব কেন? এ আমাদের বংশের ইতিহাস, এ কি ভুল হওয়ার জো আছে? আচ্ছা হঠাৎ আপনার কি হলো বলেন দেই? নিজের মনেই বার দুয়েক নামটা আওড়ালাম। মনোহারিণী, মনোহারিণী। নানা রকম আকাশ পাতাল ভাবনা আসছে মনে। সামলে নিলাম নিজেকে। কত দূর অবধি ভেবে ফেলি। দিনের আলোয় মেয়েটাকে স্বচক্ষে দেখে এসেছি। নিজের ভাবনার বহর দেখে নিজেরই হাসি পেল। এসব কিছু যদিও মনের মধ্যেই ঘটছিল, বাইরে তার প্রকাশ কিছু ঘটালাম না।
নগেন্দ্র তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। তাই বললাম, ও কিছু না, তো আপনি বলুন না তারপর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মনোহারিণী রে ওই মন্দিরে সকলেই খুব ভালোবাসত, স্নেহের চোখে দেখত। কিন্তু ওই মন্দিরের তখনকার পুরোহিত মাধবচরণ গোস্বামীর মনোহারিণীর উপর কোন নজর ছিল। মাধবচরণের বয়স তখন প্রায় 60 ছুঁই ছুঁই। অমন রূপসী যুবতী মেয়েরে দেখে তার ভেতরকার দানবীয় প্রবৃত্তিটা বাইরে আসছিল একটু একটু করে। বহুবার নানা কৌশলে মনোহারিণীকে কুপ্রস্তাব দিত মাধবচরণ। মনোহারিণী প্রথম দিকে সবিনয়ে প্রত্যাখ্যান করত, পরে সে নরম পন্থা ছেড়ে ব্যাপারটা শক্ত হাতে দমন করার চেষ্টা করে। সে মাধবচরণকে সাবধান করেছিল এই বলে যে আর কোনোদিন এমন কোনো খারাপ প্রস্তাব দিলে সে মন্দিরের গোস্বামীদের, এমনকি আমাদেরকেও জানাবে। এই ভয়ে বুড়ো মাধবচরণ বেশ কিছুদিন চুপচাপ ছিল। কিন্তু বরেন বাবু, কামনা হলো আগুনের মতো, এ জিনিস ছাই দিয়ে বেশি দিন চেপে রাখা যায় না, কোনো না কোনো ফোকর দিয়ে ঠিক বেরিয়ে পড়বে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে মন্দিরে মহা ধুমধাম। সারাদিন প্রচুর ভক্ত সমাগম, প্রসাদ বিতরণ, নাম সংকীর্তনের পর রাতে মন্দির চত্বর ফাঁকা হয়। মনোহারিণীর সঙ্গে মন্দিরে থাকতো আরো 2 জন কীর্তনিয়া। তারা ছিল সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের ভিটে 2 মাইল দূরে এক গ্রামে। সেখানে তাদের পরিবার থাকত। সেই গ্রাম থেকেও লোক এসেছিল সেদিন। সেদিনের উৎসব শেষ হওয়ার পর তারা তাদের সঙ্গে বহুদিন পর গ্রামে গেল। ফলে মনোহারিণী সেদিন মন্দিরে একা। মাধবচরণ গোস্বামী এই সুযোগ হাতছাড়া করতে চাইলে না। তার ভেতরের পাশবিক প্রবৃত্তি আবার জেগে উঠেছিল। নানা অশিলায় সে রাতে থেকে গেল মন্দিরে, নিজের বাড়ি গেল নে। সবাই চলে গিয়ে মন্দির ফাঁকা হয়ে গেলে মনোহারিণী প্রসাদের থালা নিয়ে নিজের ঘরে ঢুকল। দরজা ভেজিয়ে সে খেতে বসেছে। মাধবচরণ পা টিপে টিপে এলো দরজার কাছে। সে শুনল ভেতরে মনোহারিণী কার সাথে যেন কথা বলছে। সে ঘরের বারান্দাতে ছোট একটা জানলা ছিল। মাধবচরণ উকি দিয়ে দেখলে সর্বনাশ, ভেতরে বসে আছে মনোহারিণীর মা। সে তখনও বাড়ি যায়নি। মহা মুশকিলে পড়ল মাধবচরণ। এই আপদ বিদেয় না করতে পারলে রাস্তা পরিষ্কার হবে না। সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খাটিয়ে ফেলল সে। দরজা খুলে ঢুকে মনোহারিণীরে বললে, মা, আমায় একটু প্রসাদ এনে দে তো, এখানে বসে খাই। মনোহারিণী মাধবচরণ রে দেখি চমকে উঠলে। দাদা ঠাকুর, তুমি বাড়ি যাওনি এখনো? এই তো, এই প্রসাদটা খেয়েই চলে যাব মা। প্রভুর ঘরে ফুলমালা সব পরিষ্কার করতে করতেই তো সময় চলে গেল। সেসব করার জন্য তো আমিই আছি, তুমি আবার কষ্ট করে করতে গেলে কেন? আচ্ছা বেশ, তুমি বসো এখানে, আমি প্রসাদ এনে দিচ্ছি। মনোহারিণী চলে গেল ভোগের ঘরের দিকে। ভেতরে এক মনে থালা থেকে প্রসাদ খুঁটে খাচ্ছে মনোহারিণীর মা। এই সুযোগ। মাধবচরণ পা টিপি টিপি বাইরে বেরিয়ে এসে দরজার শিকল তুলে দিল বাইরেতে। মনোহারিণীর মা প্রথমে ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি, তাই দরজা বন্ধ হওয়াতেও সে সন্দেহ করেনি। মাধবচরণের ওপরে সেদিন যেন শয়তান ভর করেছিল। মরিয়া হয়ে উঠেছিল সে। পা টিপিয়ে টিপিয়ে ভোগের ঘরে গেল সে।
হাতের লণ্ঠনটা পাশে রেখে পেশাদের থালা থেকে হাতা দিয়ে অন্য একটা থালে পেশাদ তুলছিল মনোহারিণী। মাথায় দেওয়া ঘোমটা কখন যেন সরিয়ে গেছে, বেরিয়ে পড়েছে খোলা কাঁধ পিঠ। মাধবচরণের মাথা ঘুরে গেল। এক পা দু পা করে এসে সে দাঁড়ালো মনোহারিণীর পেছনে। মনোহারিণী তখনও কিছু টের পায়নি। হঠাৎ করেই উন্মাদের মতো পেছন দিয়ে আষ্টে পিষ্টে জড়ায় ধরলো মাধবচরণ মনোহারিণীর। মনোহারিণী প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে সিটকে সরিয়ে গেল। দাদা ঠাকুর, তোমায় বারবার বারণ করেছিলাম, তুমি আবার সেই ঘৃণ্য কাজ করলে। ছি, এই তোমার বংশের শিক্ষা, এই তোমার প্রভুর ভক্তি। চিৎকার শুনি মনোহারিণীর মা এসে দাঁড়ালো জানলায়। বাইরে সমস্তটা দেখা যাচ্ছে। চাপ সালি চাপ, বংশ তুলে কথা বলিস। আজ তোকে আমার বংশের শিক্ষা দেখাবো। মাধবচরণ নেকড়ের মতো খেকিয়ে উঠলে। কিসের ঘৃণ্য কাজ রে শালি? তুই এই মন্দিরের দেবদাসী, আমি প্রভুর সেবায়েত। তাই প্রভুর সেবা করার পাশাপাশি তার পূজারীর সেবা করার দায়িত্ব তোর। তোকে শুধুমাত্র সেই দায়িত্বই পালন করতে বলছি। খবরদার! সেই পেত্তমবার হয়তো মেয়েটা অত চটি গিয়েছিল। মন্দিরের পবিত্র মাটিতে প্রভুর ঘরে দাঁড়িয়ে ও পাপের কথা আর একবারও তুমি উচ্চারণ করবে না দাদা ঠাকুর। গায়ে গেরুয়া পড়লেই সাধু হওয়া যায় না। আর আর এক পাও এগোলে কিন্তু আমি তোমায় আর বয়োজ্যেষ্ঠ বলে সম্মান করতে পারবো না। বটে, এত সাহস তোর? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি আমার? হায় হায় হায়, এগিয়ে আয়। কি করবি করে নে, আয় একটু আয়। হিংস্র জানোয়ারের মতন মনোহারিণীর দিকে এগিয়ে গেল মাধবচরণ। জানলা দিয়ে সমস্তটা দেখতে পাচ্ছে মনোহারিণীর মা। সে চিৎকার করে উঠে এবার, দাদা ঠাকুর, না, এখন সর্বনাশ করবেন না আমার মেয়েটার সাথে। দাদা ঠাকুর, দোহাই দোহাই, ওকে ছেড়ে দেন। কে শুনে কার কথা? মাধবচরণ তখন খেপা সারের মতো তাড়া করেছে। মনোহারিণী এক দৌড়ে ভোগের ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে। পেছন পেছন মাধবচরণ। মনোহারিণী কাপা কাপা হাতে আবার সাবধান করে মাধবচরণ রে। দাদা ঠাকুর, এই পাপের আগুন জ্বালিও না। এই পাপাচার থেকে বিরত হও। তোমায় আমি শেষবারের মতো বারণ করছি। আমার দেহ আর জীবন সব প্রভুর চরণে নিয়োজিত। অন্য কারো অধিকার নেই এতে। কাণ্ডজ্ঞান হারিয়ে এই কাজ করলে প্রভু গোকুলচন্দ্র তোমাকে কখনোই ক্ষমা করবেন না। ভস্ম হয়ে যাবে তুমি। মাধবচরণ দুই বাহু সরিয়ে পিশাচের মতো হাসতে লাগলে। ওরে দেখ, ওরে দেখ, আমার মধ্যে দেখ, আমার মধ্যে তোর প্রভুকে দেখতে পাবি। মানুষের মধ্যেই তো ভগবানকে দেখা যায়। আয় 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 আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। ওদিকে বন্ধ ঘরের দরজার উপর বারবার করাঘাত করে চলেছে মনোহারিণীর মা। ওগো, কে কোথায় আছো? আমার মেয়েটাকে কেউ বাঁচাও গো। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, ওকে ছেড়ে দেন। অনেক রাত হয়েছে তখন। সারাদিনের উৎসব অনুষ্ঠানের পর সবাই ঘুমোতে গিয়েছে যে যার মতো। কেউ শুনতে পেল নে মনোহারিণীর মায়ের চিৎকার। আর তাছাড়া তখন ওই অঞ্চল আরো ফাঁকা ছিল। মন্দিরের আশেপাশে ঘর বলতে শুধু ওই মনোহারিণীদের ঝুপড়ি। এক পা দু পা করে পেছনে সত্যি সত্যি মনোহারিণী এসে পৌঁছলো মন্দির চত্বরের ওই দুটো ইউক্যালিপটাস গাছের মাঝখানে থাকা ইদারার সামনে। ওই ইদারার জল প্রভুর রান্নার কাজে ব্যবহার করা হতো। মেয়েটা আবার আঙুল তুলে শাসালো মাধবচরণ রে। তুমি যদি তোমার ওই অপবিত্র হাত আমার গায়ে ছোঁয়াও দাদা ঠাকুর, আমি এই কুয়োর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। সাবধান করছি, আর এক পাও এগোবে না
মরে যাবি? যা দেখি, কত তোর সাহস! যা দেখি, মর মর দেখি, মর। এই বলে দৌড়ে এসে আবার মনোহারিণীরে জাপটে ধরলে। আর তাতে হইল কি, পিছল কুয়োতলায় পা ফসকে আশ্রে পড়ল দুজনই। মাধব শরণের কোমরে মারাত্মক চোট লাগলো। এটি তার রাগ আরো বেরিয়ে গেল। কোন রকমে উঠি বসি সে মনোহারিণীরে ঘাড় ধরে তুললে। বটে, এত বড় সাহস! এবার দেখ তোর আমি কি করি। ছেড়ে দে আমায়, বলছি ছেড়ে দে, ছাড়। এ কথা বলার সাথে সাথেই উপরে থালার মতো গোল চাঁদ একখণ্ড কালো মেঘে ঢেকি গেল। চারিদিক কেমন অন্ধকার করিল। আবারও শোনা গেল মনোহারিণীর মায়ের চিৎকার। দাদা ঠাকুর, মেয়েটারে ছেড়ে দেন, আপনার দুটি পায়ে পড়ি। প্রভু গোকুল চন্দ্রের দোহাই, ওকে ছেড়ে দেন। মেঘ ডেকে উঠলি হঠাৎ করিয়া। মনোহারিণীর চুলের গোসা তখনও মুঠো করে ধরা মাধব চরণের হাতে। আক্রোশে কাঁপছেন বৃদ্ধ গোস্বামী। তার সারা শরীর থরথর করে কাঁপছে। রাগে অন্ধ হয়ে সে মনোহারিণীরে সজোরে ধাক্কা মারলে। মনোহারিণী চাল সামলাতে না পেরে পড়ে গেল গভীর দাঁড়ার মধ্যে। এতক্ষণ পরে বোধহয় টনক নড়ল বৃদ্ধ মাধব চরণের। সে বুঝলে সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ফেলেছে। তাড়াতাড়ি হুমড়িকে ঝুঁকে পড়ল সেই ইদারার মধ্যে। কুয়োর ভিতরে ঘুটঘুটে অন্ধকারে জল তলায় টলটল করছে। ঠিক সেই সময় মুহূর্তের জন্য চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে এলে। ওই আলোয় মাধব চরণ যা দেখলে তাতে তার সারা গা বরফ হয়ে গেল। ইদারার মধ্যে একেবারে তলায় পড়িয়াছে মনোহারিণী। খাড় ভেঙে গেছে, জল লাল, বড় বড় দুই চোখ আকাশের দিকে। দেহে যে প্রাণ নেই তা একটা শিশুও বলে দিতে পারবে। হঠাৎ ভয়ঙ্কর শব্দে চারিদিক কাঁপিয়ে বাজ পড়লে ঠিক কুয়োতলায় দাঁড়ায় থাকা মাধব চরণের উপর। পাশে দুটো বড় গাছ, তাদের সামান্যতম কোনো ক্ষতি হলো না। কিছু দূরে ঘরবন্দি জানলার সামনে দাঁড়িয়ে থাকা মনোহারিণীর মায়ের চোখের সামনে মাধব চরণের দেহটা ঝলসে কালো হয়ে লুটিয়ে পড়ল কুয়োতলায়। নিজের পাপের শাস্তি তৎক্ষণাৎ পেয়ে গেল সেই কামাতুর গোস্বামী। পরদিন সকালে সারা গ্রাম উপসে পড়ল মন্দিরে। এই ঘটনা এতক্ষণ যা শুনলেন তা মনোহারিণীর মায়ের মুখ থেকে গ্রামের লোক শুনছিল। সে বেচারি মেয়ের সুখে কিছুদিন পর পাগল হয়ে গেলে। সে আজও বেশি আছে, মন্দিরের কাছেই ওই ঝুপড়িতে থাকে। সেই দিন থেকেই সাপগ্রস্ত হয়ে গেল গোকুলচন্দ্রের মন্দির। একসাথে দুটো অপমৃত্যু হওয়ায় ওখানে কয়েকদিন কেউ গেল নে। সবাই বলল মাধব চরণের পাপ আর মনোহারিণীর অপমৃত্যুতে ওই মন্দিরের ক্ষেত্র নষ্ট হয়ে গেছে। দেবতার বিগ্রহ ওখান থেকে সরায়ে অন্য কোথাও প্রতিষ্ঠা করতে। কিন্তু তার আগেই গ্রামের মানুষদের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। ভর দুপুরে সন্ধ্যের পর কেউ মন্দিরের পাশ দিয়ে গেলেই শুনতে পেত ভেতরে খোল করতালের আওয়াজ। মধুর কণ্ঠে কে যেন গান করছে। সন্ধ্যের পরে বন্ধ মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসতো সংকীর্তনের আওয়াজ। এসবের পরও দুবার মন্দির থেকে বিগ্রহ সরানোর ব্যবস্থা হয়েছিল, কিন্তু দুবারই কোনো না কোনো কারণে বাধা পড়ে। সবাই বুঝল মনোহারিণী মৃত্যুর পরেও তার প্রভু গোকুলচন্দ্রের সেবা করে চলেছে এবং সেটাই হয়তো প্রভুরও ইচ্ছা। এবার সকলে স্থির করলে সেই বিগ্রহ ওখানেই রেখে দেবে তারা।
প্রভু তার শ্রেষ্ঠ ভক্তের হাত থেকেই পূজনিক। হোক সে ভক্ত বিদেহী, তবু ভক্ত তো। সেই থেকে আজও সেই বিগ্রহ ওখানেই পড়ে আছে, কেউ সরানোর সাহস করেনি। এইসব ঘটনার কিছুদিন পরেই ভিনগাঁয়ের দুজন চোর ওই বিগ্রহ চুরি করতে এসেছিল। সকালবেলায় তুলসী মঞ্চের সামনে দুজনের ঘাড় মটকানো লাশ পাওয়া যায়। মাথা একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে কেউ। তারপর থেকে ও মন্দির ওভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখনো রাতের বেলার ভেতর থেকে ভেসে আসে খোল করতালের আওয়াজ। আমি নিজে কানে শুনিনি ঠিকই, কিন্তু এ গায়ের অনেক বিশ্বস্ত লোকেরা আমায় বলেছে, তাই আপনাকে যেতে বারণ করছিলাম ওদিকে। পরের দিন বিশেষ কিছু কাজ ছিল না। আজ আমার এখানে শেষ দিন। যেটুকু কাজ ছিল সকালের দিকেই মিটিয়ে ফেললাম। সারাদিন মোটামুটি শুয়ে বসে কাটালাম। বিকেলের দিকে ঘরে এলো নগেন্দ্র। বলে গেল, আপনারে একটা কথা বলবার ছিল। ঘটনা চক্রে আজ বুদ্ধ পূর্ণিমা। আপনি রোজই দেখি বিকেল হলে ওই মন্দিরের দিকে যান। আপনার পায়ে পড়ি আজও কাজটি করবেন না? আচ্ছা, মুশকিল হলো দেখি। মুখে বললাম, হ্যাঁ বেশ, আজ আমি না হয় ঘরে শুয়ে একটু ঘুম দেব। এই কথা শুনে নগেন্দ্র দেখলাম হাসি মুখে চলে গেল। বুদ্ধি খাটিয়ে ঘুমের কথাটা বললাম, কারণ সে যদি জানে আমি ঘুমোচ্ছি তাহলে আমাকে আর চালাতে আসবে না, আর সেই সুযোগেই আমি কেটে পড়তে পারবো। যথারীতি সুযোগ এসেও গেল। সন্ধে নামতেই নগেন্দ্র ধুতি পরে দোতলার ঠাকুর ঘরে গিয়ে ঢুকল। সন্ধ্যা আরতি করবে সে। পেছন পেছন পরেশ, টুকটাক সাহায্য করার জন্য। নিচ মহলায় অন্দর মহলে নগেন্দ্রর বৃদ্ধ মা সারাদিন প্রায় শুয়ে বসেই কাটান। আমার আগমন কিংবা প্রস্থান তিনি টের পাবেন না। এই সুযোগে বাড়ি থেকে বেরোলাম। বড় বড় পা ফেলে এগোলাম মন্দিরের দিকে। আজ বোধহয় বেশি দেরি হয়ে গেল। মেয়েটাকে পাবো কিনা কে জানে। সে আবার না প্রদীপ জ্বালিয়ে ফিরে যায়। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না। মন্দিরে পৌঁছে দেখলাম মেয়েটা ভাগ্যবশত মন্দির চত্বরেই রয়েছে। রাসমঞ্চের ওপর চুপটি করে বসে আছে সে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। পায়ের শব্দ পেয়ে মুখ ফিরিয়ে বলল, এসো, তোমার অপেক্ষায় করছিলাম। এত দেরি করলে যে? আর বলো না, আজ তো আমাকে এখানে লুকিয়ে লুকিয়ে আসতে হলো। কেন, আবারও ওরা ভূতের ভয় দেখালো বুঝি? হ্যাঁ, সে তো বলেই আসছিল। কাল আবার শুনলাম এই মন্দিরের ইতিহাস, মনোহারিণী দাসীর কথা। মেয়েটি আমার কথায় অবাক হলো না। একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল ওর মুখে। ও, আমি বলার আগেই তাহলে কেউ তোমায় গল্পটা বলে দিয়েছে? হ্যাঁ, 8 বছর আগে আজকের দিনে, মানে এই বুদ্ধ পূর্ণিমার রাতেই নাকি সে, হ্যাঁ যাই হোক, এই কারণেই আজকের বারণের পাল্লাটা একটু ভারী। তাই আর কি লুকিয়ে চুরিয়ে চোরের মতো আসতে হলো, আর দেরিও হলো তাতেই। বেশ বেশ, তা ভালো করেছো। তবে আমি তোমাকে আরও কিছু বলবো। কি বলবে? সবুর করো, তার আগে একবার আমার সাথে এসো তো। তোমায় একটা জিনিস দেখাবো বলেছিলাম যে। মনের ভেতর কি যেন একটা ঘটছে, কিন্তু ধরতে পারছি না কেন এমন হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইটাই ভাবছিলাম। পুনরায় বিনোদিনীর কথায় ঘোর কাটে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম ওর পিছু পিছু। মন্দিরের গর্ভগৃহের দরজার সামনে এসে দাঁড়ালো সে। তারপর দরজার একটা ছোট্ট ফুটো দেখিয়ে আমায় চোখ রাখতে বলল। ওইখানটাতে চোখ রাখো। সেই ছোট্ট ঘুলঘুলি বা ফোঁকর দিয়ে আমি তাকালাম ভেতরে।
ভেতরটায় পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে। গর্ভগৃহের ঠিক মধ্যখানটায় দেখলাম সিংহাসনের ওপর বিরাজমান গোকুলচন্দ্রকে। কি অপরূপ তার রূপ! কুচকুচে কোষ্ঠী পাথরের দেবমূর্তি চাঁদের আলোয় ঝলমল করে উঠছে। কিন্তু একটা জিনিস চোখে পড়তেই ভ্রু কুঁচকে গেল। গোকুলচন্দ্রের গলায় দুলছে টাটকা জুঁই ফুলের মালা। শুধু তাই নয়, খেয়াল করলাম সিংহাসনের চারিদিকে থোকা থোকা জুঁই গাঁদা ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মানে একটাই দাঁড়ায়, পুজো হয়েছে দেবতার। আর ফুলগুলোকে দেখলেই বলা যায় সে পুজো হয়েছে মাত্র কিছুক্ষণ আগেই। কিন্তু কি করে? বন্ধ গর্ভগৃহে কিছু একটা হিসেব যেন মেলাতে পারছি। দরজার ছিদ্র থেকে চোখ সরিয়ে তাকালাম পিছনে, যেখানে বিনোদিনী দাঁড়িয়েছিল। ততক্ষণে আমি যেন গোটা ব্যাপারটা ধরে ফেলেছি, দুয়ে দুয়ে চার করে ফেলেছি। এমনভাবেই বললাম, আচ্ছা আচ্ছা, এই তাহলে ব্যাপার। 8 বছর ধরে বন্ধ মন্দিরে ঢুকে কে পুজো করে, কে গান গায়, এসব ভেবেই গায়ের মানুষগুলো ভয়ে মরে। আসলে তুমি এসব গোপনে করো, তাই না? আচ্ছা, দোষী মেয়ে তো। খলখল করে হেসে উঠল মেয়েটা। সে হাসি সুমিষ্ট, কিন্তু হঠাৎ করে শুনলে যেন গায়ে কাঁটা দেয়। আমি ছাড়া কে করতে পারে বলো তো? ব্যঙ্গের ভঙ্গিতে চোখ নাচায় সে। আমার মনে তখন আগের প্রশ্নের আগুন সমশিখাগুলো নিবারিত হয়ে এবার নতুন শিখা মাথা ছড়িয়েছে। মেয়েটা ওর এই ভয়ানক দুষ্টুমির কথা আমার মতো একজন সদ্য পরিচিত মানুষকে বলছে কেন? তবে কি এর কোনো অন্য উদ্দেশ্য আছে? এই মেয়ে, তুমি এমন করো কেন? মনোহারিণীর গল্পটাকে ভাঙিয়ে নিজে ভূত সেজে এই পুরনো মন্দিরের আনাচে কানাচে ঘুরে গায়ের লোকগুলোকে ভয় দেখাও না? আচ্ছা পাজি তো তুমি, এমন কেউ করে? এসব করে খুব মজা পাও বুঝি? মেয়েটা আবারও খলখল করে হেসে উঠল। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, এসো না, আরো একটা জিনিস দেখাই তোমায়। আরো কোনো দস্যিপনা বাকি আছে? তুমি যে সাংঘাতিক দেখছি। 1 পা 2 পা করে মন্দিরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল মেয়েটা। আবারও মন্ত্রমুগ্ধের মতো আমি এগিয়ে চললাম ওর পিছু পিছু। দুজনে এসে দাঁড়ালাম সেই ইদারার ধারে। তারপর মেয়েটি শটান আমার কাঁধে হাত রাখল, আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই শুনেছ, মনোহারিণী আজ থেকে 8 বছর আগে মারা গিয়েছে এই ইদারার মধ্যে পড়ে। এই জন্যেই মানুষ এই মন্দিরকে এড়িয়ে চলে। ওরা ভাবে মনোহারিণী আজও এখানে ঘুরে বেড়ায়, গোকুলচন্দ্রের পুজো দেয়, খোল করতাল বাজিয়ে কীর্তন করে রাতের বেলায়। এই যে তুমি দেখে এলে না, কি সুন্দর করে প্রভুকে সাজিয়েছে সে, পুজোও দিয়েছে নিজের হাতে। আজকের দিনেই তো সে। এই মেয়ে, এই তুমি এসব গল্প ফেদে আমাকে ভয় দেখাতে চাইছ? ভারী সাহস তো তোমার। আচমকা মেয়েটা তার নরম হাতটা আমার ঠোঁটের ওপর স্পর্শ করে আমাকে চুপ করালো। চুপ, এত কথা বলতে নেই। যেটা দেখাতে এনেছি সেটা দেখো। মেয়েটার এমন আকস্মিক স্পর্শে আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠল। এমন স্পর্শ এর আগে আমি কখনো পাইনি। সারা শরীরে বইতে লাগলো এক অদ্ভুত রোমাঞ্চ। কিন্তু আমার মস্তিষ্ক যেন কোনো বিপদের আঁচ পেয়েছে। এই চরম উপলব্ধির মধ্যেও যে কিছু ভয়ানক অস্বাভাবিকতা আছে, সেটাই যেন বোঝাতে চাইছে সে। আর এই যুগপৎ অনুভূতিতে আমি কেমন দিশেহারা হয়ে পড়ছি। তখনও মেয়েটার কোমল হাতের নরম স্পর্শ আমার ঠোঁট ছুঁয়ে, আর সেইভাবেই সেই ইশারায় আমাকে ইদারার মধ্যে উঁকি দিতে বলছে।
ইতিমধ্যে আমার মস্তিষ্কের ব্যাকুলতা যেন আরো বেড়েছে। সে আমায় বারণ করছে ওই ইদারার ভেতরে উকি দিতে, বলছে এখান থেকে ছুটে পালাতে, কিন্তু মন কথা শুনছে না। এরকমই এক মন মস্তিষ্কের দ্বন্দ্বের ভেতর শেষমেশ মনই জিতল। কাঁপতে কাঁপতে গিয়ে ইদারার ভেতরে উকি দিলাম। ভেতরে অনেক গভীরে টলটল করছে জল। আমাদের ঠিক মাথার ওপর পূর্ণিমার উজ্জ্বল চাঁদ, তার আলো সোজাসুজি এসে পড়েছে ইদারার মধ্যে। জলটা ওই বন্ধ কুয়োর মধ্যেও কোথা থেকে যেন একটা মৃদু স্রোত জুটিয়েছে, আর চাঁদের আলো তার উপর অনাবিলভাবে খেলে বেড়াচ্ছে। তারই প্রতিফলনে ঝিঁকিয়ে উঠছে ইদারার জল। ধীরে ধীরে জলের কম্পন থামল। চাঁদের আলো স্থির হয়ে ফুটিয়ে তুলল জলের ভেতরের দৃশ্যটা। আমি স্পষ্ট দেখতে পেলাম এবার জলের মধ্যে হাত পা বেঁকিয়ে ঘাড় ভেঙে একটা মেয়ে পড়ে রয়েছে। চোখ দুটো বড় বড় করে খোলা, সে যেন আমাকেই দেখছে। আমার সর্বাঙ্গ জমে কাঠ, শরীরে রক্ত প্রবাহ যেন থেমে গিয়েছে। এতটুকু সার অনুভব করতে পারছি না। থরথর করে কাঁপছে আমার দেহটা। এদিকে তখনও অনুভব করতে পারছি বিনোদিনীর হাতটা আমার কাঁধের ওপরে রাখা, আর কুয়োর ভেতর হাত পা ভেঙে ঘাড় মুড়িয়ে যে পড়ে আছে তার মুখমণ্ডল, পরনের শাড়ি, এ দুটোই আমার গত দুদিন ধরে বড় পরিচিত। ওই ওই অপরূপ সুন্দর মুখের টানেই আমি এই কদিন বারবার ছুটে এসেছি এই মন্দিরে। কুয়োর জলের মধ্যে পড়ে আছে বিনোদিনী। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে আমার কাঁধের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে একটা পচা পাকের গন্ধ নাকে এসে লাগলো আমার। বিনোদিনীর ফর্সা হাতটা এখন আর আমার কাঁধের উপরে নেই, তার বদলে চেপে বসেছে একটা ফুলে ঢোল হয়ে ওঠা পচা হাত। আঙুলগুলোতে শ্যাওলা লেগে রয়েছে। তার ঠান্ডা স্পর্শ আমার কাঁধের হাড় ভেদ করে ঢুকে যেতে চাইছে। ঠিক এই সময় কে যেন আমার কানের কাছে এসে হিলহিলে ঠান্ডা স্বরে বলে উঠল, কি মনোহারিণীকে চিনতে ভুল হয়নি তো? হ্যাঁ, দরজার ওপর লণ্ঠনটা তুলে ধরতেই শিউরে উঠল পরেশ। দেখেছেন ছোটবাবু, দরজা তো বাইরে থেকে তালা দেওয়া। চমকে উঠল নগেন্দ্র। এতক্ষণ খেয়াল করেনি তারা দুইজনেই। বৃথায় দরজা ধাক্কাধাক্কি করছিল। মুখের ঘাম মুছল নগেন্দ্র। সর্বনাশ সর্বনাশ! তার মানে বরেন বাবু আমার বারণ করা সত্ত্বেও পরেশ অন্য চাবিটা দিয়ে দরজা খান খোল। কিন্তু ছোটবাবু, তোকে যেটা বলছি তাই কর আগে। পরেশ ডুপ্লিকেট চাবিটা এনে ঘরের দরজা খুলে দিতেই ভেতরে ঢুকল নগেন্দ্র। পেছন পেছন পরেশও লণ্ঠন হাতে ঢুকল। ঘরের আলো সব বন্ধ। সুইচ টিপে আলো জ্বালতেই নগেন্দ্রর চোখ পড়ল বিছানার উপরে রাখা বরেন সমাদ্দারের ব্যাগটা। যেন একটা ভেবে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা বড় সাইজের ড্রয়িং খাতা। এইগুলো দিয়ে কি হবে ছোটবাবু? সময় নষ্ট করেন না, চলেন। পরেশ তাড়া দেয়। দাঁড়া 1 মিনিট, এখন যে একটু সময় দিতে হবে। কি বলছেন কি ছোটবাবু? ওইদিকে যে বরেন বাবু লাশ মেলবে তালি। নগেন্দ্রর চিন্তিত মুখটা এখন বদলে গিয়েছে। সেখানে ফুটে উঠেছে একটা কুটিল হাসি।
খাতাটায় বেশ কয়েকটা পাতা উল্টালো নগেন্দ্র। শেষ পাতার ছবিটায় পৌঁছেই তার মুখের হাসিটা চওড়া হয়ে গেল। কি হলো ছোট বাবু? ও ছোট বাবু, দেরি করতেছেন কে? এত ব্যস্ত হোস নে পরেশ, ছবিখান দেখ। এ কার ছবি ছোট বাবু? কি ডাইয়ে কেসে? পাতায় একটা সুন্দর স্কেচ, তার মধ্যে একটা নির্দিষ্ট ফিগারের দিকে আঙুল নির্দেশ করল নগেন্দ্র। ছবিতে সেই পঞ্চরত্ন গোকুলচন্দ্র জীবের মন্দির, তার সামনে তুলসী মঞ্চের উপরে হাত রেখে দাঁড়ানো একটা কিশোরী। বরেন বাবু একিছে, কথায় কথায় আমায় বলেছিল ওর ছবি আঁকার শখ আছে। তাই ছবিতে এই মেয়েটা কিটা জানিস? না সূচক ভঙ্গিতে ঘাড় নাড়ে পরেশ। তার জানবার কথাও নয়, সে মাত্র 5 বছর হলে বাড়িতে কাজ করছে। এই ছবিটা মনোহারিণীর। পরেশ পরেশ আমি যা যা ভেবেছিলাম, যেমন যেমন ভেবেছিল, সব তাই ঘটছে। আর দেখ, ঈশ্বরেরও এমনই ইচ্ছা, না হলে কি আজ বুদ্ধ পূর্ণিমা হয়? হ্যাঁ, কিছুই যে বুঝতে পারতেছি না ছোট বাবু। আর আমরা দেরি করলি যে বরেন বাবু। উফ, বড় ব্যস্ত তুই। যত দেরি করব তত লাভ। হ্যাঁ, বুঝতে পারছিস রে? পরেশ ফ্যাল ফ্যাল করে কেবল চেয়ে থাকে। ওরে গর্দভ, তোর কি মনে হয় এই শহরের বাবু যে উদ্দেশ্যে এসেছে এই গ্রামে, সেটা যদি সফল হয় তাহলে কি চলবে? চলবে না বুঝি? আলবাত না। যদি সত্যি সত্যি কারখানা হয়, গায়ের মানুষ স্বাবলম্বী হবে, রোজগার করবে সব, তখন আমি চড়া সুদে কাদের টাকা ধার দেব? এতক্ষণে যেন পরেশ বুঝেছে। একটা ফিচকে হাসি হেসে বলে, ও ছোট বাবু, আপনি তো দেখতেছি অনেক বুদ্ধি ধরেন, তাই জন্যে। হ্যাঁ, তাই জন্যই তো মনোহারিণীর কথা বেশি করে শুনিয়েছি ওই শহরের বাবুরে। আমি জানতাম শহরের এই শিক্ষিত লোকগুলোর এই এক জেদ, এসব কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেয়। আর বারবার ওই মন্দিরের প্রতি টান আরো বাড়বে তার, তাই তো? এই তো কি সুন্দর বুঝলি, কেমন টান বেড়েছে দেখছিস নে। শটাং সন্ধ্যের সময় চলে গিয়েছে ওই অভিশপ্ত মন্দিরে। আমি তো এইটাই চেয়েছিলাম রে পরেশ, সাপও মারবে, লাঠিও ভাঙবে না। গল লাগি কথা, গল লাগি, আপনার কি বুদ্ধি! এই জন্যই তো বলছি, আর একটু অপেক্ষা কর, তারপর জনা কয়েক গ্রামবাসীদের নিয়ে যাওয়া যাবে মন্দিরে। এতে কিছু প্রত্যক্ষদর্শী থাকবে, কি বলিস? হ্যাঁ, কি মনোহারিণীকে চিনতে ভুল হয়নি তো? হ্যাঁ, ততক্ষণে বরেনের আর বুঝতে বাকি নেই, এই বিনোদিনী হলো নগেন্দ্রর বলা সেই মনোহারিণী। এই প্রেত বিনোদিনী নামটা ব্যবহার করেছে কেবল বরেনকে ধন্দে ফেলার জন্য। আর কিছু ভাববার মতো অবস্থায় রইল না বরেন। বরেনের ঘাড় যেন অবশ হয়ে গিয়েছে। তবু অপরিসীম আতঙ্কে মাথাটা একটু ঘোরাতেই চোখ দুটো চড়ক গাছ হয়ে উঠল। কোথায় সেই অপরূপা রূপসী নারী? বরেনের পাশে এখন দাঁড়িয়ে আছে এক বিভৎস মাংস গলা মূর্তি।
চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার দেহের অর্ধেক চামড়া ছাড়ানো। পচা রক্ত আর পাকের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। মুখমণ্ডলের একপাশ থেঁতলে যাওয়া, ঘাটটা অদ্ভুতভাবে একপাশে দোমড়ানো মোচড়ানো, আর দুটো চোখ যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বরেন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ ফুটল না। আতঙ্কের আতিশয্যে তার বুক ফেটে যাওয়ার উপক্রম হল। মনোহারিণীর সেই শ্যাওলা ধরা ফোলা পচা হাত দুটো এক মুহূর্তে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে ধরল বরেনের গলা বুক। তারপর বরেন সমাদদারকে মাটি থেকে শূন্যে তুলে ফেলল। বরেনের পা দুটো বাতাসে ছটফট করছে, দম আটকে আসছে, চোখের মনি ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। মনোহারিণীর বিকৃত রূপ তখন আক্রোশে ফেটে পড়েছে। তার চুলের গোছা প্রবল হাওয়ায় উঠছে। শূন্যে উঁচিয়ে রাখা বরেনকে সোজা সেই গভীর অন্ধকার ইদারার মুখটার উপরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলতেই যাবে, ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে মন্দিরের চাতালের উপরে কে যেন পাগলের মতো ছুটে এলো। তার এলোমেলো চুল, পরনে জীর্ণ চিটে ধরা কাপড়, এক অভাগী বৃদ্ধা পাগলি। উন্মাদিনী বৃদ্ধা চাতালে আছড়ে পড়ে মনোহারিণীর সেই বিভৎস রূপের দিকে হাত জোর করে ডুকরে কেঁদে উঠল। বিন্নি, ও বিন্নি রে, থাম থাম মা, থাম। তুই এমন সর্বনেশে কাজ আর করিস নে। মারে মারে, সেরি দে ওই মানুষটারে, সেরি দে, দোহাই তোর, সেরি দে। মনোহারিণী বিকট গর্জন করে ওঠে। না রে মা, না, ও কোনো খেতে করতে আসেনি রে, ও যে আমাদের গায়ের ভালো করতে এসেছে। ও এই মন্দিরের কোনো ক্ষতি করবে না বিন্নি, তুই ওরে মারিস নে মা, ও যে নির্দোষ। ওরে মারলে যে তোর প্রভুর দরবারে পাপ হবে রে মা। তুই তো গোকুল চন্দ্রের পূজারিনী, তুই এমন নির্দোষের রক্তপাত ঘটাস নে মা, তোরে গোকুল চন্দ্রের দোহাই। প্রেতের গর্জন তখনও থামেনি। সে বরেনকে শূন্যে উঁচিয়ে রেখে চিৎকার করে উঠল আবার। বাতাসের তাণ্ডবটা যেন একটু কমল। প্রেতাত্মা মনোহারিণীর সেই রক্তবর্ণ বিস্ফারিত চোখ একবার ধুলোয় লুটিয়ে পড়া তার মায়ের ক্রন্দনরত মুখটার দিকে চাইল, আর একবার শূন্যে ঝুলতে থাকা বরেনের নিথর প্রায় জ্ঞানহীন মুখটার দিকে। তারপরেই ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন ঘটতে লাগল। বাতাসে ভাসমান বিকৃত পচা গলা বিভৎস শরীরটা আবারও যেন হাওয়ায় মিলিয়ে গিয়ে আগের সেই অপরূপা রূপসী মনোহারিণীর চেহারায় ফিরে এলো। মারে, এতদিন তুই যাদের সাজা দিছিস তারা ভালো মানুষ ছিল নে, কিন্তু আজ যদি তুই ওর প্রেরণ নিস, তাহলেই তোরে সেদিন যে মারলে তার সাথে তোর যে কোনো ফারাক থাকবে না রে মা। এও যে নির্দোষ, এর জন্যই গায়ের মানুষগুলার ভালো হবে। তুই কি চাস নে এই গায়ের সবাই ভালো থাকুক? মনোহারিণী মায়ের মুখের দিকে তাকালো আবার। তার চোখেও তখন জল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শূন্যে উঁচিয়ে রাখা বরেনের দেহটাকে সে ছুঁড়ে ফেলে দিল। মিনিট 15 পর হাঁটু অবধি জল জঙ্গল পেরিয়ে জনা পাচেকের দলটা নানা রকম কৃত্রিম আলো নিয়ে যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছালো,
তখন বেশ খানিকটা রাত হয়েছে। নগেন্দ্র বা পরেশ দুজনের কারোরই একা আসার সাহস হয়নি। সেই কারণে পরেশ বুদ্ধি করে গ্রাম থেকে আরও ৩-৪ জন বেপরোয়া জোয়ান মরদদের ডেকে এনেছে। ২-১ জনের হাতে লাঠি। লণ্ঠন হ্যাজাকের আলো আর লোকজনের উত্তেজনায় মন্দির চত্বরের নৈশব্দ খান খান হয়ে গেল নিমেষে। নগেন্দ্র পড়িমড়ি করে এগিয়ে এসে ঝুঁকে পড়ল সেই ২ গাছের মাঝখানে কুয়োর কাছে। তার মন বলছিল বরেন সমাদ্দারকে যদি কোথাও পাওয়া যায় তাহলে এই কুয়োর মধ্যেই। এই এদিকে আলোটা দে পরেশ, তোমরা সবাই আসো, তাড়াতাড়ি আসো। মুহূর্তের মধ্যে ৩-৪টে লণ্ঠন হ্যাজাক ঠাসাঠাসি করে ধরতেই আলোকিত হয়ে উঠল কুয়োর মুখটা। তলা অবধি খুব স্পষ্ট দেখা যাচ্ছে। জলটা কালো আর স্থির। এ ব্যতীত সেই কালো জলের মধ্যে কি আছে তা দেখা যাচ্ছে না। নগেন্দ্রর যেন ছক মিলল না। সে ভেবেছিল কুয়োর কালো জল নিশ্চয়ই রক্তবর্ণ ধারণ করবে, কারণ দেহটা তো ঘাড় মোটকে এটার মধ্যেই পড়ে আছে। তেমন কিছু হয়নি দেখে সকলের দৃষ্টি এড়িয়ে নগেন্দ্রর মুখে চিন্তার ছাপ পড়ল। আলোগুলো কুয়োর গভীর থেকে যখন উঠে চাতালের উপরে ঘুরঘুর করছে, তখনই চাতালের কোণের দিকের দেওয়ালে হেলান দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল বরেনের দেহটা। পরেশ ছুটে গিয়ে কাছে যেতেই বুঝল ব্যাপারটা। উত্তেজনায় ততক্ষণে থরথর করে কাঁপতে লেগেছে নগেন্দ্রর বুকটা। পরেশের কথাগুলো যেন তার উত্তেজনাকে আরো বাড়িয়ে দিল। বেজার মুখ করে পরেশ বলল, ছোট বাবু, দাদা বাবু দেহে পিরান আছে, বেঁচে আছে। এ খবর শুনে বাকি সকলে আনন্দে ছুটে গেলেও নগেন্দ্র মাথা ঘুরে কুয়োর মধ্যেই পড়ে যাচ্ছিল। কোনো মতে সামলে নিল নিজেকে। বিড়বিড় করে বলল, কি হলো ব্যাপারটা? এমনটাও যে হতে পারে সেইটি তো ভাবিনি। হায় হায় হায়, জমিদারির শেষ সম্বলটুকু হাসাবে মনে হাসছে। জুতো যায় যাক, প্যান্টটা যে পরিমাণ আগাছা আর কাঁটা ঝোপের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে, তাতে যে কোনো সময় ছিঁড়ে ফালা ফালা হয়ে যেতে পারে। তাই মনে করে হাঁটু অবধি প্যান্টটা গুটিয়ে নিল হিমাদ্রি। ক্যামেরাটায় আরেকটু হলে কাদা ছিটেই যাচ্ছিল। সাবধানে জামার নিচের অংশ দিয়ে সেটা মুছে নিয়ে উঠে দাঁড়ালো সে। পিছনে ঘুরতেই চমকে উঠে 2 পা পিছিয়ে গেল। কখন যেন একটা হাড় জিরজিরে উস্কো খুস্কো চেহারার বুড়ি নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ওর পিছনে। চোখে তীক্ষ্ণ কিন্তু সন্ত্রস্ত দৃষ্টি। বেজায় বিরক্ত হলো হিমাদ্রি। গলা খাকড়ে নিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? এমনভাবে আমার পেছনে এসে দাঁড়িয়েছিলেন কেন? সত্যি কথা বলতে এই জল জঙ্গলে ভরা জায়গাটায় কোনো মানুষ আছে বা থাকতে পারে এমনটা তো সে আশাই করেনি। এর চেয়ে বরং সাপ বা শেয়ালের মুখোমুখি হলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না। বুড়ি খানিকক্ষণ ছেলেটার মুখের দিকে চেয়ে থাকল। তারপর ধীরে ধীরে নড়ে উঠল তার ঠোঁট দুটো। এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা বাপ, এখান থেকে চলে যা, চলে যা। বেলা পড়েছে অনেকক্ষণ আগেই, সন্ধে নামছে। তবু আলো আছে আরো কিছুক্ষণ। হিমাদ্রি আরো বিরক্ত হয়ে বলল, আরে বাবা, কিন্তু আপনি কে? বুড়ির গলায় একটু জোর এলো। এবার সে বলল, আমি কে তা তোর না জানলেও হবে বাপ, তোর ভালোর জন্যই বলছি। পালায় যা এখান থেকে, পালা। সন্ধি হয়ে আসতেছে, সেও আসবে। যা যা, পালা এখান থেকে, পালা। আচ্ছা, মুশকিল হলো তো। কে আসবে? সে আসলে আমিই বা পালাবো কেন? আমি তো এখানে ফটো তুলতে এসেছি।
যে আসবে তার সাথে আমার তো কোনো শত্রুতা নেই রে বাবা। খেকিয়ে উঠল হিমাদ্রি। পাগলি বুড়িটার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। বারণ শুনলি না তো? ঠিক আছে, শুনিস নে, আরো অনেক রে বারণ করেছিলাম, তারাও শোনেনি। তারা এই পথ দিয়ে গেছে, কিন্তু এই পথ দিয়ে আর ফিরে আসেনি। তুইও আসবি না। এখনো যদি বাঁচতে চাস তো পালা, পালা যা, পালা। শেষের কথাগুলো বলে বুড়িটা কেমন হিস্টেরিয়া রোগীর মতো হাত পা ছুটতে ছুটতে পালিয়ে গেল জঙ্গলের বিপরীত দিকে। যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই মিলিয়ে গেল। খানিকক্ষণ ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে হিমাদ্রি। পরক্ষণে আবার মনোনিবেশ করে তার কাজে। যত সব উটকো ঝামেলা। ফটোগ্রাফির শখ বড় ভয়ঙ্কর। কোথায় কোথায় যে টেনে নিয়ে আসবে। নানা রকম পাখির ফটো তুলতে খুব ভালোবাসে হিমাদ্রি। আটপুকুর গ্রামের এই জলার খোঁজ ওকে দিয়েছিল এই গ্রামেরই এক বন্ধু। একসাথে কলকাতায় কলেজে পড়তো দুইজন। আর সেই খবর পেয়েই ওর এখানে আসা। সকাল থেকে কত রকমের পাখির ছবি যে সে তুলেছে। ফিঙে, দোয়েল, স্নাইপ, ধূসর বক, আরও নানা রকমের ছোটোখাটো পাখি। জঙ্গলটা এদিকে বেশ ঘন, যদিও আরেকটু পরেই সন্ধে নামবে। তবুও আরও একটু বেশি কিছু পাওয়ার আশায় মনটা নেচে ওঠে হিমাদ্রির। চারিদিক নিস্তব্ধ। আরও খানিকটা এগিয়ে হঠাৎ করেই একটা শব্দ শুনতে পেয়ে কান খাড়া করল হিমাদ্রি। একটা সুরেলা কণ্ঠ ভেসে আসছে জঙ্গলের ভেতর দিক থেকে। ভালো করে কান পেতে শোনে হিমাদ্রি। কেউ কি গান গাইছে? হ্যাঁ, ঠিকই তো, গানই তো গাইছে। আরেকটু এগোতে স্পষ্ট হয় সুরটা। এ তো কোনো মেয়ে। জঙ্গলের মধ্যে এভাবে একলা মেয়ে গান গাইতে যাবে কেন? হিমাদ্রির কৌতূহল সপ্তমে চড়ে। ক্যামেরাটা বন্ধ করে ব্যাগে ঢোকায় সে। এগিয়ে যায় শব্দের উৎস লক্ষ্য করে। যতই জঙ্গলের ভেতর দিয়ে এগোয় শব্দটা আরো স্পষ্ট হয়। শেষমেশ জামা কাপড়ের দফা রফা সেরে জঙ্গল ভেঙে মুখোমুখি হলো এক অত্যাশ্চর্য সুন্দর ভাস্কর্যে। একটা পরিত্যক্ত পঞ্চরত্ন মন্দির। জঙ্গলের মধ্যে এমন নিবিড়ে এত সুন্দর একটা মন্দির। সন্ধ্যের নরম আলোয় মন্দিরটাকে মায়াবী দেখাচ্ছে। মোহিত হয়ে গেল হিমাদ্রি। মন্দিরটার সামনে একটা ছোট্ট রাসমঞ্চ। তার চাতালের উপরে বসেই পা দুলিয়ে গান গাইছে একটি মেয়ে। হিমাদ্রি ধীর পায়ে এগোয় সেই দিকে। পথের পানে চাহিয়া পোহায় দুই আখি, হিয়ার মাঝে যে ধন আছিল গোপনে, সে ধন কেমনে সখে সপে অন্য জনে। পরশ রতন বিনু কাচের গহনায় আমারে বাঁধিয়া গেল ছলো ছলো নাই। নিঠুর শ্যাম কালা, নিঠুর শ্যাম কালা। অঙ্গে মাখিয়া ভস্য, মাথায় বাঁধি জটা,
যেথা গেছো কালিয়া সেথা যাবো একা, যোগিনী সাজিয়ায় আমি নগরে নগরে খুঁজিয়া ফিরিব তারে ঘরে প্রান্তরে। যদি না পাই রে দেখা সেই সে নিঠুরে, পরান্তে জীব আমি যমুনার তীরে। নিঠুর শ্যামকালা, ওর নিঠুর শ্যামকালা। আপনারা শুনছিলেন আকাশ গুহর কাহিনী দাসী। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে খুব শীঘ্রই হাজির হচ্ছি হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।